Like, share, subscribe, and press the bell icon to never miss an update from Just News. Yes, a warm welcome to all my esteemed guests only at Just News Talking Straight with Sandeep. আজকে আমরা তিনজন এরকম ব্যক্তিত্বকে আমাদের মধ্যে পেয়ে গেছি। দে ডোন্ট নিড এনি কাইন্ড অফ ইন্ট্রোডাকশন ইন দেয়ার ওন ফিল্ডস। তাদেরকে আমরা প্রত্যেকেই চিনি, প্রত্যেকেই জানি। যদিও আমার কাজ একটা মানে ইন্ট্রোডাকশন করানো, তো আমি সেটা করবোই অবশ্যই আমার শোতে। বাট বিফোর স্টার্টিং দ্য শো আমি আজকে বলবো আমাদের আজকে শো এর টপিক হচ্ছে যে এই করোনা ভাইরাসের যে লকডাউন হলো, এই লকডাউনের ফলে প্রত্যেকটা বিজনেস, ছোট বিজনেস, বড় বিজনেস, তার থেকে বড় ব্যাপার হচ্ছে মাঝারি বিজনেস, অল সেগমেন্টস হ্যাভ বিন এফেক্ট, উই অল বিলিভ। তো এখানে এখন আমরা দেখতে পাচ্ছি লকডাউন উঠে গেছে, বা লকডাউন বলতে গেলে অনেকটা কমে গেছে, কোনো কোনো জায়গায় শিথিল হচ্ছে। কারণ অবভিয়াসলি রিল্যাক্সেশন তো দিতেই হবে, কারণ নয়তো ইকোনমিক্যাল ডাউনফল আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই জায়গাটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। উই হ্যাভ থ্রি renowned personalities with us in our show. I would like to introduce each one of them. আর একটা ভীষণভাবে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, বাট আমরা যেভাবে করোনাকে জয় করবো সেভাবে নেটওয়ার্ককে জয় করবো বলে আমি সিদ্ধান্ত নিয়েছি। সেইভাবেই আমরা সবকিছু করবো। Yeah, let me introduce all my guests in my show. We have Mr. Farid Khan with us. He is the chairman of All India Minority Federation. He is a social activist and he is my Dada kam friend. A warm welcome to Mr. Farid Khan in our show. Thank you. We have Dr. Fawad Halim with us, a medical practitioner and public health activist, a science communicator and communist. A warm welcome to Dr. Fawad Halim in our show. নমস্কার দাদা আপনাকে আমার শোতে। নমস্কার, আদাব, ধন্যবাদ আমাকে এই শোতে ডাকার জন্য। আমার সত্যিকারে তোমাকে মানে উই আর গ্রেটফুল দ্যাট ইউ গিভেন ইওর টাইম, বিকজ এই সময় দাঁড়িয়ে ডাক্তাররা যেভাবে ভূমিকা নিয়েছে তাদের উপরে কিন্তু কেউ নেই, এটা মানতে হবে আমাদের। ডাক্তাররাই হচ্ছে আমাদের মূল সোলজার, যাদেরকে দিয়ে আমরা এই করোনাকে জয় করছি বা জয় করব। আমাদের মধ্যে আছেন আরেকজন আমার খুব কাছের মানুষ, হি ইজ আ ইয়াং writer, assistant director, and he has worked over 10 films and several ad films and in creative ventures. ওর সঙ্গে একটা কাজ করেছিলাম দেবীগড়ে গল্প, সেখানে ওর সঙ্গে আমার আলাপ। খুব ভালো প্রমিসিং ছেলে, ভালো বলে না রাইজিং ডিরেক্টর যেটাকে বলা হয়, রোহিত এরকমই একজন ছেলে। In my show Talking Straight with Sandeep only at Just News. But before starting the show, আমরা সবাই জানি আজকে কি নিয়ে আলোচনা করব। I would like to thank the CEO of Just News and Just Studio, Shuchandra Vania, for initiating this great idea of Talking Straight with Sandeep only at Just News. কারণ ও যদি না ভাবতো এরকম একটা সুন্দর শো আমি করতে পারতাম না। তার সঙ্গে I would like to thank our back team, চন্দ্রোদয়, সৌমিতা, প্রতীক, সৌম্য, our editor, and অরণি. They are the main team who are making this program a great hit. কারণ আলটিমেটলি এই যে সুন্দর শোটা করার পরে আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, পোস্ট প্রোডাকশনটা কিন্তু ওদের হাতেই আছে। ওরাই কিন্তু সুন্দরভাবে এডিটিং করে, সুন্দরভাবে কারুকার্য করে সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে। তো দে আর দ্য মেইন টিম হু আর মেকিং আ গ্রেট হিট। আর আমি অবশ্যই আমার দর্শকদেরকে আই উড লাইক টু থ্যাংক দ্য অডিয়েন্স, যারা আমাকে ডে টু ডে এইভাবে ভালোবাসছে, আমার শোটাকে হিট করছে। আমার তাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এইভাবে শোটা করছি। একটা কথা আছে যে পলিটিশিয়ান হোক, অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক, বা বিজনেসম্যান হোক, বা ডাক্তার হোক, বা যে পেশার সঙ্গে আপনি থাকুন, দর্শক বা অডিয়েন্স বা কাস্টমার বা আমাদের যারা ক্লায়েন্ট, এনিথিং বলো না, জনতাই লাস্ট বাত कहती है। জনতা যখন আমাদের সঙ্গে থাকবে আমরা সেভাবে এগিয়ে যাব প্রত্যেকটা সেগমেন্টে। তো জনতা এখন আমার সাথে আছে, সেই জন্য আমি ভালো করছি। যেদিন বলবে যে ভালো লাগছে না সেদিন আই উইল কুইট, বাট এখন ভালো চলছে তাই জন্য আমি এগিয়ে যাচ্ছি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার শোতে। আমি ফার্স্ট প্রশ্নটা, আমাদের এখানে ডক্টর সাহেব আছেন, ডক্টর ফওয়াদ হালিম, ওয়ার্ম ওয়েলকাম ডক্টর সাহেব আমার শো টকিং স্ট্রেট উইথ সন্দীপ। তা এই যে করোনা প্যান্ডেমিকটাকে ডাক্তারবাবু আপনি কিভাবে দেখছেন? কারণ কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু এই অ্যাওয়ারনেসটা নেই, আমরা দেখতে পেরেছি প্রথম দিন থেকেই তাদের মধ্যে এই লকডাউনের আগে থেকেই অ্যাওয়ারনেস ছিল না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষ কিন্তু লকডাউন দিয়ে যাওয়ার কোনো অ্যাওয়ারনেস নেই, দে আর নট অ্যাট অল অ্যাওয়ার যে এই জিনিসটা কতটা ডেঞ্জারাস। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আর তার সাথে বড় ব্যাপারটা হচ্ছে যে এই সময় ট্রিটমেন্টের জায়গাটা আপনি যদি বলেন যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা আপনি কিভাবে দেখছেন, কি জায়গায় আছে, আগের থেকে কত ইমপ্রুভ করেছে, বা কি জায়গায় আছে,
ইনফ্যাক্ট আরেকটা পয়েন্ট আমি বলবো হাইলাইট করার জন্য, যে এই যে লকডাউনটা হলো, আমি ফাওয়াদ আলিমকেই বলবো যে এই লকডাউনটা যেটা হলো, এই লকডাউনটা হঠাৎ করে মনে হলো না যে একটা হঠকারিতা সিদ্ধান্ত হলো যে হুট করে লকডাউন হয়ে গেল? কারণ এখন যে আমরা যাদেরকে পরিযায়ী শ্রমিক বলছি, যাদেরকে আমরা মাইগ্রেন্ট লেবারার্স বলছি, তাদেরকে যদি ওই সময় আমরা আমাদের বেঙ্গলে নিয়ে আসতে পারতাম, তারপর যদি লকডাউন করতাম, তাহলে কিন্তু আজকে এই সময়ে দাঁড়িয়ে এই রেটটা বাড়তো না করোনার। কি মনে হয় ফাওয়াদ আলিমের? দেখো, তুমি তিনটে প্রশ্ন করেছো। প্রথম হচ্ছে প্যান্ডেমিকের সম্বন্ধে, দ্বিতীয় হচ্ছে প্যান্ডেমিককে প্রতিরোধ করার ক্ষেত্রে যে অ্যাডভাইজারি গুলো আছে, পরামর্শগুলো আছে তার সম্বন্ধে, এবং 3 নম্বর যেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে। তাহলে প্রথমে বলি, প্যান্ডেমিকে সংক্ষেপে বলছি। 10,000 বছর পূর্বে প্যান্ডেমিক বলে কিছু ছিল না মানব সভ্যতার মধ্যে। প্যান্ডেমিকের মৌলিক যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে 5 লক্ষ মানুষ যারা নিজেদের মধ্যে হচ্ছে একটা যোগাযোগ, এবং তাদের মধ্যে হচ্ছে এই সম্পর্ক, নিবিড় সম্পর্ক যদি থাকে তাহলে একটা প্যান্ডেমিক হতে পারে। 10,000 বছরের পূর্বে আমরা আবিষ্কার করিনি, এবং হচ্ছে আমরা গৃহপালিত পশু রাখার হচ্ছে পরিস্থিতি ছিল না। ফলে মানুষ হচ্ছে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় থাকতেন। যদি কোনো হচ্ছে ডিজিজ আসতো, মানে কোনো পশু থেকে ভাইরাস যদি শরীরের মধ্যে সংক্রমিত হতো, তাহলে সেই পরিবার হতো সেই অল্প কয়েকটি মানুষ, তারা হচ্ছে প্রভাবিত হয়ে তার আউটকামটা ওখানে শেষ হয়ে যেত এবং ভাইরাসটা তারপর অবলুপ্ত হতো। মানুষরা সঙ্গে এত দূরত্ব রাখতেন যে স্বাভাবিক কারণের জন্য এই যে ফিজিক্যাল ডিস্টেন্সিং তখন সমাজের মধ্যে বাস্তব প্রকৃত অবস্থা ছিল। প্যান্ডেমিক একটা গোষ্ঠী থেকে অন্য গোষ্ঠীতে হচ্ছে সংক্রমণ করার হচ্ছে কোনো সম্ভাবনা ছিল না। 10,000 বছর আমরা আবিষ্কার করলাম পশুগুলো, এবং হচ্ছে গৃহপালিত পশুগুলো আমরা পুষতে শুরু করলাম, এবং 5 লক্ষ মানুষ তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলো। ভাইরাস হচ্ছে আস্তে আস্তে গোষ্ঠী সংক্রমণ করার মতন একটা মানব প্রজাতির হচ্ছে একটা বাস্তবতা পেল। বুঝে নিত প্যান্ডেমিক হচ্ছে আমাদের সিভিলাইজেশনাল কন্ডিশনের জন্য তৈরি হচ্ছে, এটা ভাইরাসের কোনো উপাদান নেই। ফলে আজকে দাঁড়িয়ে আমরা একাধিক প্যান্ডেমিকের সম্মুখীন হয়েছি। কিছু হচ্ছে ক্রনিক প্যান্ডেমিক, কিছু হচ্ছে অ্যাকিউট প্যান্ডেমিক। আমি একটা এই পয়েন্টে একটা কথা বলতে চাইবো ডক্টর সাহেবকে, যে মনে কি হচ্ছে আতঙ্কটা বেশি, সতর্কতাটা কম? মানুষের মধ্যে কি আতঙ্কটা বেশি হচ্ছে করোনা নিয়ে, সতর্কতা কম? কি মনে হয়? আমি ওই অ্যাডভাইজারিতে আসছি, প্যান্ডেমিকটা একটু শেষ করে দিই, যে একটু সময় নিচ্ছি। সেটা হচ্ছে স্মল পক্স। আমরা দেখলাম একটা প্যান্ডেমিক পাকা ছিল। আমরা এইচআইভি জানি, সেটা একটা ক্রনিক প্যান্ডেমিক আছে। টিউবারকুলোসিস একটা ক্রনিক প্যান্ডেমিক হিসেবে অবস্থিত আছে এই মুহূর্তে আমাদের সমাজের মধ্যে। এবং তার মধ্যে অ্যাকিউট প্যান্ডেমিক 1919 সালে ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক দেখলাম, আর ঠিক প্রায় 100 বছর পরে আমরা এখন কোভিড-19 আরেকটা ইনফ্লুয়েঞ্জা লাইক প্যান্ডেমিক দেখছি। এটা হচ্ছে সংক্ষেপে হচ্ছে প্যান্ডেমিকের মানে ইতিহাস আপনার সামনে। দ্বিতীয় যেটা যে পরামর্শগুলো দেওয়া হয়েছে, সেই পরামর্শগুলো প্রাচীন পরামর্শ, মানে সমস্ত করোনা ভাইরাসের যে বৈশিষ্ট্যগুলো আছে, সাধারণ সর্দি কাশি থেকে দূরে থাকা যে পরামর্শগুলো আমরা সাধারণত দিয়ে থাকি, সেইগুলো কোভিড-19 প্রযোজ্য। ফলে পরামর্শের মধ্যে সর্বপ্রথম কোভিড-19 ভাইরাসের খোলস হচ্ছে লিপিড, চর্বি জাতীয় জিনিস দিয়ে তৈরি করা। আমরা জানি যে আমরা তেল জাতীয় কোনো খাবার খেলে হাত থেকে সে তেল জাতীয় জিনিসটা মিশিয়ে দেওয়ার জন্য সাবান জল ব্যবহার করি হাত ধোয়ার জন্য। সে একইভাবে কোভিড-19 ভাইরাসকে নষ্ট করার জন্য ওর উপরে যে তেল জাতীয় জিনিস, লিপিড যে খাবার আছে, তাকে আমাকে নষ্ট করতে, তাহলে সাবান জল দিয়ে পরিষ্কার করা, সাবান জল দিয়ে হাত, এই হচ্ছে আর কোনো ব্যাপার নেই। এবং এই সাবান জল দিয়ে হাত ধুলে শুধুমাত্র কোভিড-19 ভাইরাস নয়, সমস্ত ভাইরাস যাদের হচ্ছে খোলসে হচ্ছে লিপিড আছে, সমস্ত ভাইরাসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সে ছোটবেলায় আমরা শিখেছি যে হাতটা হচ্ছে বারবার সাবান জল দিয়ে, সেই পরামর্শটা। তৃতীয় যেটা হচ্ছে অ্যাডভাইজারি, আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই। মানে কোভিড-19 ভাইরাস হচ্ছে শরীরের মধ্যে প্রবেশ, 60 বছরের কম যদি আপনার বয়স থাকে, তাহলে মাত্র 2% মানুষের হচ্ছে ক্ষতি হওয়ার অথবা মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা আছে। মর্টালিটি যেটা বলি, 60 বছরের ঊর্ধ্বে হচ্ছে মর্টালিটি 98% আছে। ফলে যারা কম বয়সের লোকজন আছে তাদের মানে আতঙ্কিত হয়ে লাভ নেই, তারা সতর্ক থাকবে, বারবার হাত সাবান জল দিয়ে ধুবে, হাতটাকে হচ্ছে নাক মুখ চোখের কাছে না নিয়ে আসলে। এইটা আমি এই পয়েন্টে একটু কনক্লুড করতে চাইবো। একদম আমাদের শোতে ডক্টর ফাওয়াদ
কথা বলেছে যে এই যে মানুষ যে সতর্কিত হচ্ছে, সতর্কতা নেই মানুষের মধ্যে। আমি দেখেছি স্যানিটাইজার ইউজ করা এটা মানুষের মধ্যে নেই, এদিকে একটা কিছু সোশ্যাল মিডিয়াতে দিয়ে আতঙ্কটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। যারা 60 বছরের ঊর্ধ্বে তাদের জন্য কিন্তু মর্টালিটি রেটটা 98%। যারা young, তার থেকে যারা কম বয়সী, আমি বলবো যারা বাচ্চা বাদ দিয়ে, আমি ধরবো যে 10 বছরের ঊর্ধ্বে বা 15 বছর থেকে ঊর্ধ্বে, আমি বলবো 18 থেকে কিন্তু 55 যে এজটা আছে কিন্তু লোকেরা মোটামুটি কাজ করতে পারবে। এই এজে যারা আছে তারা কিন্তু মোটামুটি বেরিয়ে কাজ করতে পারবো। না, আমাদের ইকোনমিটা যদি নষ্ট হয়ে গেছে, অলরেডি চলে গেছে তলানিতে, তো আমরা যদি এখন থেকে না দাঁড়িয়ে যদি এগোতে পারি তাহলে কিন্তু আমরা একটা খুব বড় জায়গায় লুজ করতে চলেছি বা লুজ করে ফেলেছি, যেটা কিন্তু আমাদের রিকভার করা খুব খুব ডিফিকাল্ট। আর আমাদের দেশ কিন্তু খুব পিছিয়ে গেছে অলরেডি। জিডিপি কিন্তু আমরা দেশের যা জানি জিডিপি কিন্তু আমাদের এই করোনা হওয়ার আগেও খুব লোতে ছিল, খুব বাজে অবস্থাতেই ছিল। আর করোনা হওয়ার পরে ওই বলে না যে কাটা খায় নুনের ছেটা, তো সেটা হয়ে গেছে। তো ফাওয়াদ আলিমকে আরেকটা পয়েন্ট যেটা জিজ্ঞাসা করলাম, সেই পয়েন্টটাতে ফাওয়াদ আলিমকে বলবো আমাকে আনসার করার জন্য। একটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক নিয়ে যে প্রশ্নটা আপনি করলেন, সর্বপ্রথম যে কোনো মানে পরিবেশের মধ্যে, যে কোনো দেশের মধ্যে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তাদের হচ্ছে খাদ্য সরবরাহ করার জন্য তাদের রীতিনীতি তাদের অধিকার, যেটা আমাদের সংবিধানের মধ্যে নথিভুক্ত করা আছে। এখন আমাদের সংবিধানের হচ্ছে যেটা মানে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে যেই শিডিউলের মধ্যে বিভিন্ন তালিকাগুলো বলে কি কোন কাজটা কোন সরকারের দায়িত্ব আছে, কেন্দ্র এবং রাজ্য সরকার। এই যে 7th শিডিউল আর ইউনিয়ন লিস্টে এন্ট্রি নাম্বার 81 যদি আপনি দেখেন, ওখানে স্পষ্ট লেখা আছে যে ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্র সরকারের দায়িত্বের পড়ছে ইন্টারস্টেট মাইগ্রেশন আর ইন্টারস্টেট কোয়ারেন্টাইন। মানে পরিযায়ী শ্রমিকরা তারা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধানের মধ্যে তাদের অধিকার রক্ষা করা এবং ওদের অধিকারের সম্বন্ধে আইন তৈরি করা সম্পূর্ণ কেন্দ্র সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। ফলে আমরা দেখলাম কেন্দ্র সরকার এই মানে আশ্চর্যভাবে তাদের দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে তারা হচ্ছে কাজ থেকে নামিয়ে রাজ্যের। না, আমি আরেকটা পয়েন্টও হাইলাইট করব ফাওয়াদ ভাই। I will like to highlight another point, যে প্রথমেই যদি পরিযায়ী শ্রমিকদেরকে আমরা যখন লকডাউনটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার, তখন যদি প্রথমেই বলতো যে আমরা আজকে 23 তারিখে না হয়ে 27 তারিখ থেকে লকডাউন হতো, আমরা 4 দিন টাইম দিচ্ছি, যারা যারা পরিযায়ী শ্রমিক আছে তারা যে যে স্টেটে ফেরার তারা ফিরে যেত, তাহলে কিন্তু আজকে এই যে করোনার মানে রেটটা বাড়ছে, সেটা আমরা দেখেছি গ্রাম বাংলাতেও বাড়ছে, কিন্তু খুব ভালোভাবে বাড়ছে। আমাদের যদি খেয়াল করে দেখি আমাদের এস্টিমেশনটা, সেই পরিযায়ী শ্রমিকগুলো কিন্তু কি ওখানে বাড়াচ্ছে, আর তাদেরকে কিন্তু এখন ফিরতে হবেই, তারা তো দেশে ফিরবে, তারা তো নিজেদের গ্রামে ফিরবে। তো এইটা কিন্তু একটা হঠকারী একটা সিদ্ধান্ত আমার মনে হয়। তুমি কি বলবে? না, আমি এটা বলবো এটা হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের দুটো স্তরে হচ্ছে বিফলতা। প্রথম স্তরে হচ্ছে যারা বিদেশ থেকে পরিযায়ী শ্রমিকরা ফেরত এসেছিল, সেই 15 লক্ষ মানুষ যারা হচ্ছে মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চের হচ্ছে বিমানবন্দরে মানে বিমান পরিষেবা বন্ধ হওয়া পর্যন্ত সেই 15 লক্ষ মানুষ যারা কোভিড-19 ভাইরাস হচ্ছে বিভিন্ন দেশ থেকে তুলে এনে ভারতবর্ষের মাটিতে নামালো, তাদেরকে যদি কেন্দ্র সরকার সঠিকভাবে চিহ্নিত করে চেস করে, এটাকে অভিনব কাজ করেছে কেরল। কেরল কিন্তু একেবারে হচ্ছে তাদের সমস্ত বিদেশি যারা এসেছিল তাদেরকে চিহ্নিত করে টেস্ট করে পর্যাপ্ত মাত্রায় টেস্ট করে তারা তাদেরকে আইসোলেট করার ফলে ওই যে সিডিং সোর্স, যেটাকে আমরা ইন্ডেক্স কেস বলি একটা এলাকার মধ্যে, যে লোকটি হচ্ছে কোভিড-19 নিয়ে একটা এলাকার মধ্যে প্রবেশ করে, তাকে যদি আমরা ধরে নিতে পারি তাহলে ওই এলাকার মধ্যে ম্যান টু ম্যান ট্রান্সমিশন সম্ভাবনা নেই। কেরল কিন্তু দৃষ্টান্ত স্থাপন করেছে পৃথিবীব্যাপী। আমরা দেখি এইটা একদম কারেক্ট পয়েন্ট বলেছে আমাদের ডক্টর সাহেব। আমি যে বলছি আমাদের দিকে তুমি যে প্রশ্নটা করলে, লকডাউনটা ঘোষণা করা হলো, আমরা তখন এই আশাটা রেখেছিলাম যে কেন্দ্র সরকার শ্রমিকদেরকে বলছে তোমরা যেখানে আছো তোমরা ওখান থেকে পলায়ন করে বাড়ি ফেরত আসবে না। কিন্তু যে আশাটা ছিল যে কেন্দ্র সরকার হচ্ছে যথেষ্ট পরিমাণে পরীক্ষা করে যে ইন্ডেক্স কেসগুলোকে ধরতে পারবে, সেই ধরে ওদেরকে হচ্ছে যদি আইসোলেট করতো, তাহলে কিন্তু আজকে এই যে উল্টো পিঠে হচ্ছে পরিযায়ী শ্রমিকরা এখন বাহক হয়ে যাচ্ছে, এই প্রশ্নটাই আসতো না। ফলে প্রথম ফেলিয়ার হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু অ্যাসেস করতে পারলো না
যে যখন লকডাউনটা ডাকা হচ্ছে 4 ঘন্টায় মাথায় এই অ্যাডভাইজারি দিয়ে কি পরিযায়ী শ্রমিকরা ফেরত যেন না যায় বাড়ি, তখন গভর্নমেন্টটা যে যথেষ্ট পরিমাণে টেস্ট করে বিদেশ থেকে ফেরত লোকজনকে করতে পারলো না, এই ফেলিয়ার ছড়িয়ে গেল। এবার যখন প্রশ্নটা আসছে দ্বিতীয় ফেলিয়ার, এই শ্রমিক যারা মানে একদম একদম ফাওয়াদ ভাই একদম ঠিক কথা বলেছে। আমি একটু ফারিদ ভাইয়ের কাছে যাব, হচ্ছে আমি একটু ফারিদ ভাইয়ের কাছে যাব। ফাওয়াদ ভাই একদম ঠিক কথা বলেছে। ফারিদ ভাইয়ের কাছে আমার, ফারিদ ভাই তোমাকে ওয়ার্ম ওয়েলকাম ইন মাই শো টকিং স্টেট উইথ সন্দীপ। তোমাকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আমি তোমাকে একটা পয়েন্ট জিজ্ঞাসা করব, খুব নোট করে নিতে পারো তোমার কাছে কোয়েশ্চেন। যে প্রথম কথা হচ্ছে যেটা ফাওয়াদ ভাইকেও জিজ্ঞাসা করছিলাম, এই পরিযায়ী শ্রমিকের যে আনাটা, এটা কেন্দ্রীয় সরকারের পুরো ব্যর্থতা। একদম ঠিক বলেছে, এটা ঠিক সময় মতো করেনি। যে সময় করা উচিত ছিল সে সময় করা হয়নি, আর এখন আনা হচ্ছে, তাতে করোনার বৃদ্ধি হচ্ছে। আরেকটা তোমার কাছে প্রশ্ন, জিএসটি মুকুব করা মানে আজকের দিনে দাঁড়িয়ে জিএসটি কিন্তু খুব বড় একটা মানে বিজনেসম্যানদের মাথার উপর একটা বড় প্রেশার, সেটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব ইন্ডাস্ট্রিতে। যেহেতু তুমিও একটা ইন্ডাস্ট্রির সঙ্গে আছো, সবকটা ইন্ডাস্ট্রি, তোমারও একটা মার্কেটের সবার সঙ্গে পরিচয় পরিচিতি, তো বহু কিন্তু বিজনেসম্যানের উপরে একটা ভার হচ্ছে জিএসটি। আর এই যে করোনা হওয়ার পরে, এই লকডাউন হওয়ার পরে আর্ধেক বিজনেস রান করছে না, এই সময় কি উচিত ছিল না কেন্দ্রীয় সরকারকে জিএসটিতে ট্যাক্সেশন দেওয়া? আরেকটা প্রশ্ন, খুব ভাইটাল প্রশ্ন, কেন্দ্রীয় সরকার এখন কিন্তু প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজ মানে লোন প্যাকেজ বলা হয়েছে লোন। আমার একটা বক্তব্য, আমার যদি ক্রেডেনশিয়াল থাকে তো আমি তো এমনি লোন পাবো, আমিও লোন পাবো, ফারিদ খানও লোন পাবে, ফাওয়াদ হালিমও লোন পাবে, ওহিতও লোন পাবে। তো তার জন্য আর আমি মানে আমার কেন্দ্রীয় সরকারের কেন সাহায্য লাগবে? তো ব্যাংক এমনি আমাদেরকে লোন দিবে, করে লোন দিবে। তো আমাদের যে সরকার এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা বিজনেস ইকোনমি যেটা জার্মানি করেছে, তো সেইটা আমার মনে হয় একটু নিয়ে যদি একটু ব্যাখ্যা বলো ফারিদ ভাই। এটা যা ডক্টর সাহেব যা বলেছিলেন ওটা আমি ভালোভাবে শুনছিলাম, খুব এনজয় করছিলাম, কারণ ডক্টর বাবুকে আমি খুব ভালোভাবে চিনি। সবার ভাইকে উনি খুব ভালো মানুষ, আর উনি যা কথা বলেন খুব চিন্তা ভাবনা করে বলেন। যে ভাবে বন্ধ ডাকা হয়েছিল 4 ঘন্টার নোটিশে, একদমই যে কথা ছিল। আর বলি, এই যে কেন্দ্রীয় সরকারের যত দায়িত্ব, কেন্দ্রীয় সরকার নিজের দায়িত্ব পালন করলো না। যদি কেন্দ্রীয় সরকার নিজের যাবে, কিন্তু আপনি যদি অন্তর রেকর্ড যদি দেখবে, ওর যত লোক মারা গেছে তার ফ্যামিলি তো মারা গেছে। আপনি যদি একটা 2-4 দিন যদি নোটিশ করে দেন যে 4 দিন পরে হলে তোমরা বাড়ি যেতে পারো, করা হয় না। কোনো সুবিধা দেওয়া হয়নি। আপনি টেস্ট করাতেন, এতদিন বাড়িতে সবাইকে রেখে দিয়েছেন। তারপরে লকডাউন পর এবার যখন আপনি লক করছেন, তখন আজকে থেকে আজকে বলছি, যেদিন লকডাউন হয়েছিল সেদিন কিছু ছিল। এই লকডাউন তো টোটালি ফেল হয়েছে, কেন্দ্রীয় সরকার টোটালি ফেল হয়ে যায়। আর মাইগ্রেন্ট লেবার যারা বাইরে কাজ করতে গেছে, যাদের এখানে খাবার দাবার কিছু নেই, ওই তো বাইরে কাজ করতে গেছে। ওটা ডেলি বেসিস চলে যাচ্ছে। 2 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন যদি কাজ হয়নি, ওরা ওদের কাছে যা ছিল ওরা খেয়েছে, এবার সব কিছু শেষ হয়ে গেছে। যদি কেন্দ্রীয় সরকার ওদের একটু নিয়ে নিত, ঠিক আছে তোমাদের খাবার দাবার আমরা ব্যবস্থা করবো, ওরকম আবার চেষ্টা করতো না, বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করতো। এবার আপনি না দিচ্ছেন রেল, না দিচ্ছেন বাস, আপনার ফিউচার কোনো প্রোগ্রামিং, ওদেরকে হেঁটে হেঁটে দুটো লোক, গর্ভবতী মহিলারা মারা গেছে রাস্তায়, ওরা ডেলিভারি করেছে, বাচ্চা মারা গেছে। এটা টোটালি। তারপরে কোনো কথা আপনি বলেছেন জিএসটি, নিশ্চয়ই জিএসটি মুকুব করা দরকার। আজকে এই সময় দাঁড়িয়ে তো জিএসটিটা মুকুব করা আরো দরকার। জিএসটিটা মুকুব করার দরকার। তারপরে আপনি যে একটা জার্মানির কথা বলেন, আমি বলি জার্মানি, ইটালি, অস্ট্রেলিয়া, আমেরিকা গভর্নমেন্টের এটা প্ল্যান হয়েছে, আমি নিজের টাকা দেবো, যেটা তোমরা বাড়ি ঠিক আছে বসে থাকো, আমি টাকা তোমাকে দিচ্ছি, তোমরা নিজের ঘর সংসার চালাও,
কিন্তু আমি বলছি না খুব বেশি অ্যামাউন্ট, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, মোদিজিকে রিকোয়েস্ট করেছিলাম, আপনি তো 15 লাখ টাকা দেওয়ার কথা বলেছেন, আপনি 15 লাখ দেন না, আপনি একটি 50,000 আমাদেরকে টাকা দিন, চলো সবাই একটা তো কত মোদিজির একটা যেরকম ক্যারিশমা দেখাবা যায়, কে ওনার খুব ক্যারিশমা আছে, তাই বললাম ঠিক আছে, আপনি তো যা বলছেন খুবই ভালো কথা, সবাই বাড়িতে বসে আছে, বসে থাকবে, আপনি সবার অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 15,000 রুপিস দিন, এতে সবাই বাড়িতে বসে থাকবে। ওরা 15 লাখ টাকার মতো গল্প হয়ে গেছে ফারিদ ভাই। 50,000 ছেড়ে দাও, 15 লাখ যেমন বলেছিল দেবে, দেয়নি। আমি সেই জন্য বললাম আপনি 15,000, 15 লাখ না 15,000 দেবেন। তখন উনি সব করে একটা 20 লাখ টাকা, 20 লাখ করোড় একটা প্যাকেজ অ্যানাউন্স করলেন, আমরা খুশি হলাম, হয়তো অ্যাভারেজে 15,000 আসছে। আর সত্যি সত্যি আমি বলছি, আমি পার্সোনালি খুব খুশি হয়েছিলাম, অ্যাভারেজ 15,000 পার পার্সনের সিটিজেনে চলে আসবে। কিন্তু পরে দেখা গেল ওটাও একটা জুমলা বেরিয়ে গেল। আজকে কিছু অবস্থা হয়ে গেছে, কোন লেভেলের প্রভাত ভাই কাজ করেছেন, তুমিও কাজ করেছো, আমরাও কাজ করেছি, লোকদেরকে যে কোনো ভাবে নানা রকম এনজিওদের সঙ্গে কথা বলে যে যাকে জানা করা হয়েছে করেছে, নানা রকম মানুষ, নানা রকম এনজিও অনেক কাজ করে। তোমার তৃতীয় প্রশ্নটা ছিল ফরিদ ভাই, যে এই যে লোন, কেন্দ্রীয় সরকার বলেছে লোন দেবো আমি, তো লোন তো যে কেউ নিতে পারে, এখন তো লোন দিয়ে লাভ নেই, আমাকে তো লোনটা নিলে আমাকে না আমাকে বলতে দাও, লোনটা নিলে তো আমাকে আবার 3 মাস বাদে ইন্টারেস্ট সমেত লোনটাকে ফেরত দিতে হবে, তো আমার কাছে তো বিজনেসই নেই, তাহলে আমি কিভাবে লোনটাকে আবার ফেরত দেবো? আর সব থেকে বড় ব্যাপার, এখন লোন না নিয়ে উই নিড ইকোনমি বুস্টিং এই সময় দাঁড়িয়ে, কারণ আমার প্রত্যেকটা শিল্প কিন্তু এফেক্টেড, ছোট শিল্প, মাঝারি শিল্প, আপার শিল্প, প্রত্যেকটা শিল্পের কিন্তু অবস্থা খুব খারাপ, স্টার্টিং ফ্রম ফিল্ম ইন্ডাস্ট্রি টু রিয়েল এস্টেট, প্রত্যেকটা গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তুমি নিজে ভালোভাবে জানো, প্রত্যেকটা জায়গা ক্ষতিগ্রস্ত। তো আজকে জার্মানির মতো দেশ, আজকে ইটালির মতো দেশ, আজকে অস্ট্রেলিয়ার মতো দেশ যদি এটা করতে পারে, আমাদের দেশ ইন্ডিয়া কেন করবে না? সেটা একটা পয়েন্ট হচ্ছে যে এর পরবর্তীকালে টেলিভিশন ইন্ডাস্ট্রি বা ওটিটি ইন্ডাস্ট্রি কোনটা রুল করবে? ওটিটি মানে রুল করবে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি একটা খুব বড় সমস্যার সম্মুখীন হবে আর্টিস্ট থেকে শুরু করে সবাই। আর আছে যে ইম্পর্টেন্ট ভালো করে এটা, সেটা হচ্ছে এরপরে প্রোডিউসার যারা এখন ইনভেস্ট করবে তারা কি কোনো ছাড়া শুধুমাত্র জন্য ওকে থার্ড কোয়েশ্চেনটা একটু রিপিট করো, প্রোডিউসারদের কোয়েশ্চেনটা একটু রিপিট করো। প্রোডিউসারদের কথাটা বললাম যে এর পরবর্তীকালে কি তারাই ইনভেস্ট করবে যারা সিরিয়াস প্রোডিউসার থাকবে? মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি তুইও খুব ভালোভাবে জানিস যে অনেক রকম বাহ্যিক ইন্টেনশন নিয়ে বহু প্রোডিউসার্স আসে, তো সেটা কি কমে যাবে বলে মনে হয়? তারা কি এখন বিজনেস নিয়েই কনসার্ন হয়ে পড়বে? তো তিনটে প্রশ্ন আমি এক এক করে উত্তর দিই। প্রথম যে প্রশ্নটা ছিল যে সোশ্যাল ডিস্টেন্সিং নয় ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে শুটিং করা সম্ভব কিনা, এক্ষেত্রে সম্ভাবনা দেখো, এর মধ্যে একটা পয়েন্ট আছে যে আমি ইমরান হাশমি সিনেমা দেখার পরে আমাকে আবার দেবানন্দের টাইমে চলে যেতে হবে, যেখানে আমাকে রোম্যান্স ওইভাবে করতে হবে, তো সেটা বুঝতে হবে আমাকে। তো এটা কি পসিবল? কারণ আমাকে তো তাহলে কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হচ্ছে, আমাকে স্ক্রিপ্ট চেঞ্জ, আজকে একজন শিল্পী বা একজন যে শিল্পটা হয়, তো সেটার পেছনে কিন্তু একজনের ক্রিয়েটিভিটি থাকে, তো সেটা আজকে ডিরেক্টরকে অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তুই এখন কাজ করছিস, তুই ডিরেকশনও দিবি খুব শিগগিরই, তো তোকে যদি আজকে এই বাউন্ডারির মানে এই জায়গাটার মধ্যে কনস্ট্যান্ট করে দেওয়া হয় যে তুমি ভাই এরকম করোনার জন্য এইভাবে ভেবে প্লট করো, তোর একটা ভাবনা চিন্তা ছিল, সেটাও কিন্তু অনেকজনের খুব বড় ক্ষতি হবে, কি মনে হয়? ঠিক ঠিক কনস্ট্রেন্ট মেনে কাজ করতে অসুবিধা হবে ঠিকই, কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে গোটা পৃথিবীটা একটা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গেছে এবং এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমরা কেউ কখনো দেখিনি। হ্যাঁ, সেক্ষেত্রে গোটা পৃথিবী মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং সেই কারণে আমাদেরও মনে হয় ইন্ডাস্ট্রিকে একটু বেন্ড ডাউন করতে হবে ফর দ্য টাইম বিং এবং গাইডলাইন্সগুলো মেনে অ্যাটলিস্ট শুটিংটা শুরু হোক, ইন্ডাস্ট্রির কাজগুলো শুরু হোক। তাহলে যেটা হবে, আমাদের মতো যারা ফ্রিল্যান্সার্স, মোস্টলি আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই ফ্রিল্যান্সার্স, তাদের সবার
সামান্য হলেও ইনকামটা শুরু হবে, সেটা খুব ইম্পর্টেন্ট এখন। তো সেক্ষেত্রে যা যা প্যারামিটার সেগুলো মানতে তো হবেই, কারণ এরকম প্যান্ডেমিক আমরা আগে কখনো দেখিনি। এটার সলিউশন মানে আমি ডক্টর সাহেব যা বললেন সেটার সঙ্গে এগ্রি করেই বলবো যে আমি এতদিন ধরে যা নিউজ দেখছি সেটাতে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই ডিজিজটার কিওরটা যত বেশি না কঠিন, এর প্রিভেনশনটা বেশি কঠিন। এবং সেই কারণে আমার মনে হয় যে হ্যাঁ খুব কঠিন হবে। রোম্যান্স তো ছেড়েই দাও, বন্ধুত্বের অনেক কিছু বন্ধ হয়ে যায়, কারণ টেলিভিশন আলাদা আলাদা ফিল্মে এটা সম্ভব নয়। ফিল্ম একটা যদি সলিউশন বলি রোহিতকে আমার শোতে, যদি আমরা যারা ধরে রাখ মানে ফিজিক্যাল কন্ট্যাক্টে আসবে, অ্যাক্টর অ্যাক্ট্রেস হোক, হিরো হিরোইন হোক বা যে কোনো, তাদেরকে যদি ওখানে টেস্ট কিট দিয়ে টেস্ট করিয়ে ওই সিনগুলোকে করানো হয়, সেটা ইন্টিমেট হোক বা সব রকম সিন একবারে প্ল্যান করে, প্ল্যানিংটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু তাদের থেকে ভাইরাসটা সংক্রমণিত হওয়ার চান্সেস খুব কম। যদি কারণ টেস্টে যদি তাদের রিপোর্টটা একটা পজিটিভ না বেরোয়, নেগেটিভ বেরোয় করোনা, তাহলে তো আমরা তাদেরকে নিয়ে কাজ করে বেরিয়ে যেতে পারবো। এক্স্যাক্ট যদি প্ল্যানিংটা ঠিকঠাক থাকে। কি মনে হয় রোহিতের? এটা হাইপোথেটিক্যালি খুবই কারেক্ট আইডিয়া, কিন্তু সমস্যাটা হচ্ছে একটা ফিল্ম সেটে দেয়ার আর মাল্টিপল পিপল, এবং যাদের প্রত্যেকের মধ্যে খুব ক্লোজ কন্ট্যাক্ট থাকে জেনারেলি, এবং একটা টেস্ট কিট দিয়ে টেস্ট করে করা সম্ভব পজিটিভ বা নেগেটিভ হলে। কিন্তু আমি যা দেখছি টিভিতে এবং নিউজে, তাতে প্রচুর ক্যারিয়ার রয়েছে। এটা ডক্টর সাহেব আরো বেটার বলতে পারবেন আমার থেকে ডেফিনেটলি। আমি কতটা হাউ ডু উই নো যে কারা ক্যারিয়ার আছে বা নেই। একদমই ঠিক বলেছে রোহিত। আমি রোহিতকে আরেকটা প্রশ্ন যেটা জিজ্ঞাসা করলাম যে ওটিটি কি তার মানে সিনেমার উপরে চলে গেল, এর পরবর্তীকালে কি লোকে ওটিটির কথা ভাববে, নাকি সিনেমায় ভালো কন্টেন্ট অনুযায়ী যদি কাজ হয় লোকেরা আবার সিনেমাতে যাবে, সিনেমা হল খুললেই লোকেরা যাবে, কারণ অলরেডি হল খোলাটা খুব দরকার। আমরা জানি রিসেন্টলি আমাদের কিন্তু দুটো চ্যানেল কালার্স বাংলা বন্ধ হয়ে গেছে প্রায়, মানে সেটা শেষ, আর টানের কোনো অস্তিত্ব নেই, অবস্থা খুব খারাপ। আমাদের কাছে আছে এখন স্টার আর জি বাংলা, স্টার জলসা, জি বাংলা সিনেমা, সেই তিনটে, মানে জি বাংলার তিনটে চ্যানেল অ্যান্ড স্টার। তো আমাদের ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইটেও একটা বড় সমস্যা এসে গেছে। তো এই সময় দাঁড়িয়ে কিন্তু হলকে ওপেন করতে হবে, বিকজ ইট ইজ অ্যাবাউট অ্যান ইন্ডিভিজুয়াল, ইট ইজ অ্যাবাউট দ্য হোল। রোহিতের মতো স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, সেলফ এমপ্লয়েড আছে, আর সবার তো দুটো তিনটে প্রফেশন নেই, তো সবাই কিভাবে সার্ভাইভ? কি মনে হয় রোহিতের? আমার মনে হয় প্রথমত যে সিনেমা ফিরবেই, মানে সিনেমা হলের সিনেমা ফিরবেই। তার কারণ হচ্ছে ওটিটির অ্যাক্সেস কিন্তু আমাদের যে যারা এন্টারটেইনমেন্টের মধ্যে খুব কম লোকের, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, কম লোকের আছে, এবং আমার মনে হয় সিনেমা হলের ম্যাজিকটা এবং সিনেমা হল ফিরবেই। তাতে তাই এবং এই মুহূর্তে হওয়ার পর কোনোভাবেই বলা যাবে না করবে, কারণ ওটিটি প্ল্যাটফর্ম হলো প্ল্যাটফর্ম কন্টেন্টটা শুট করবে, এবং শুটিং এর যেখানে আসছে সেখানে আমরা যে ধরনের কন্টেন্ট দেখি, ইন্টিমেসি এবং ভায়োলেন্স বেশি, সেটার জন্য লাগে। সিনেমা হল গোয়িং টু গেট প্যারাডাইজ। একদমই ঠিক বলেছে। আমি এবার 3 নম্বর চাই রোহিতের কাছে, যে এরপরে কি প্রোডিউসারসরা যারা ইনভেস্ট করবে তা শুধুমাত্র বিজনেসের জন্য ইনভেস্ট করবে? রোহিত হাসছে, রোহিত বুঝতে পারছে ব্যাপারটা কি, তো সেটা নিয়ে একটু যদি বল সবাই। আমার মনে হয় যে যারা ব্যবসা তারা অন্যান্য ফিল্মে তাদের ভেঞ্চার
হতো সেই টাকাটা, কিন্তু এই বড় সময়টা সেই ইন্ডাস্ট্রিগুলো এবং তাদের বন্ধ, সেক্ষেত্রে আমরা যে ইন্ডাস্ট্রিটা শুধুমাত্র ফিল্মেই তারা শুধুমাত্র করতে এখন এই ঋতুটা এবং এই থেকে যাবেন মানে রোহিত একটা পজিটিভ দিশা দিল, পজিটিভ কথা বললো। আচ্ছা আমি একটু ফারিদ ভাইয়ের কাছে যাবো। ফারিদ দা, তোমার ক্যামেরাটা কি তুমি পেছনের দিকে বেন্ড করে নাও, তোমাকে দেখা যাচ্ছে না, তোমার মুখটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু ফওয়াদ ভাইয়ের কাছে যাচ্ছি, তারপর ফারিদ ভাইকে প্রশ্নটা করবো। সেটা হচ্ছে ফওয়াদ ভাই, আমি শুনেছি যে ওরা কি স্পেশালিস্ট, মানে তোমাকে যে ডায়ালিসিস সবকিছু করতেই হয়, তো এই করোনার সময় কিন্তু ডায়ালিসিসের পেশেন্ট সুস্থ হয়েছে, তারা হসপিটালে যেতে পারেনি ভয়, কারণ তাদের করোনা হয়ে যাওয়ার একটা ভয় ছিল। ইনফ্যাক্ট আমরা জানি যে রাজারহাটে 4 নং হসপিটালে ডায়ালিসিস করতে গিয়ে কিছু পেশেন্টের কিন্তু করোনা হয়ে গেছিল। তো এই জায়গাটাকে যদি একটু তুমি ব্যাখ্যা করো ফওয়াদ ভাই। প্রথমে বলি যে আমি হচ্ছে কোনো কিডনি স্পেশালিস্ট নয়, আমি একটা সাধারণ চিকিৎসক, যে কিডনি ডায়ালিসিসের সেন্টারের সঙ্গে যুক্ত আছি এবং সেই ডায়ালিসিসের ব্যবস্থা করি। স্পেশালিস্ট করতে মানে একটা আধুনিক যুগের শব্দ। আমরা যারা বামপন্থী, আমরা আমাদের নিজেদেরকে স্পেশালাইজড চিকিৎসক হিসেবে বলতে পছন্দ করি, সেটা আলাদা একটা চর্চার বিষয়। এইবার যেটা নিঃসন্দেহে মানে কোভিড-19 সাধারণ চিকিৎসা পরিকাঠামোর উপরে একটা সাংঘাতিক চ্যালেঞ্জ তুলে দিয়েছে। 3টে কারণ। প্রথম যেটা আছে যে পৃথিবীব্যাপী সব থেকে বেশি আক্রান্ত পেশাগতভাবে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে চিকিৎসক এবং চিকিৎসক কর্মীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কোভিড-19। দ্বিতীয় হচ্ছে পুলিশ কর্মীরা আক্রান্ত হয়েছে, তৃতীয় হচ্ছে সাংবাদিকরা। যদি পেশাগতভাবে আমরা সাজাতে হয়, আমাদের মৃত্যু বরণ করেছে পেশাগতভাবে এইভাবে ক্যাটেগরি। দ্বিতীয় যেটা আছে সেটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অতীত এবং বর্তমানে যেই পরিকাঠামো সব থেকে কার্যকরী হয় সেটা হচ্ছে পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার। তুমি যদি দেখো আজকে দাঁড়িয়ে কোভিড-19 মোকাবিলা করতে গিয়ে কর্পোরেট অথবা প্রাইভেট হেলথ সেক্টরের কোনো পরামর্শ তো কোনো সুরাহ ওরা দিতে পারছে না। কেউ বলছে না প্রাইভেট সেক্টর থেকে যে এই কাজ করলে হচ্ছে কোভিড-19কে জব্দ করা যাবে। তাহলে পুরোপুরি হচ্ছে আমরা পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার উপরে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে যে সমস্যাটা হয়েছে বিশেষ করে ডায়ালিসিসের ক্ষেত্রে, যে প্রাইভেট সেক্টরে এবং সরকারি সেক্টরে এই যে সংক্রমণ হওয়ার কেসগুলো শুধুমাত্র কলকাতা পশ্চিম বাংলা নেই, গোটা ভারতবর্ষ এবং পৃথিবীব্যাপী সেখানে একটা সাংঘাতিক হচ্ছে মানে চ্যালেঞ্জ ছুড়ে একটা কোভিড-19 যদি একটা ডায়ালিসিস হাজির হয় এবং সেখানে যদি এয়ার কন্ডিশন হয়, সেই এয়ার কন্ডিশনিং ওই পেশেন্টের হচ্ছে জীবাণুটা শিফটে পেশেন্টদেরকে সংক্রমণ করে কর্মীরা এসে শিফটে কাজ করে তারা একসাথে সংক্রমিত হচ্ছে। এটা হচ্ছে ফলে আমরা দেখেছি যে এই এসিটা হচ্ছে একটা কালচার দাঁড়ালো। রিসার্কুলেশন কিংবা এয়ার সার্কুলেট হয়, সেখানেই হচ্ছে এই 4 ঘন্টা 5 ঘন্টার পেশেন্টটা ডায়ালিসিস যে একটা পেশেন্ট বাকি সবটা তার সঙ্গে সংক্রমিত হয়ে গেল। ফলে কলকাতার মধ্যে পশ্চিমবঙ্গের ফলে বিশেষ করে একটা সংস্থাকে চিহ্নিত করার ব্যাপার, এর প্রতিকারটা আমাদেরকে স্বাস্থ্য পরিষেবার যে কাঠামোতে তার মধ্যে ঢুকে আন্তর্জাতিক স্তরে প্রোটোকল পেশেন্টকে কন্টিনিউ ঠিক যে এই স্ট্যান্ডার্ড প্রসিজার অথবা মানে প্রসিজার হবে না, সেগুলোকে আমরা সাসপেন্ড করতে বলছি। এখন করোনা হাসপাতালে মাঝে মাঝে না আসে, তারা যেন হাসপাতালের যে আরো হচ্ছে খারাপ হয়ে যাবে।
ডায়ালিসিসটা কন্টিনিউ, একটা সময় পর ডায়ালিসিস সেন্টারগুলো কলকাতায় বন্ধ হয়ে গেল, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যেই ডায়ালিসিস সেন্টারগুলো চলছিল তাদের উপরে একটা সাংঘাতিক অতিরিক্ত চাপ তৈরি হয়ে গেল অ্যাকোমোডেট করা। সেখানে আরেকটা চ্যালেঞ্জ, একটা পেশেন্ট যদি একটা কোভিড পজিটিভ এই সেন্টারে কোভিড পজিটিভ পেশেন্ট পাওয়া যায়, সেই কারণের জন্য সেটাকে কোয়ারেন্টাইন করা যায়, সেই সেন্টারকে স্যানিটাইজ করার জন্য সেটা বন্ধ হয়ে গেছে। সেন্টারকে আসে সেই পেশেন্ট একটা বেরিয়ে না, সেটা একটা বড় চ্যালেঞ্জ। তখন হচ্ছে দেওয়া কি হয়, এখানে তখন কোভিড টেস্টের জন্য আমরা পাঠাচ্ছিলাম, সেখানে ভর্তি হয়ে ভর্তি হয়ে টেস্ট করে আইসোলেশন থেকে রেজাল্ট আসার পরে আমরা আপনাকে ছাড়বো যদি নেগেটিভ হয়। ফলে একটা জটিলতা তৈরি হয়েছে। মানে এই আমি আমি পাওয়াত ভাই একদম ঠিক কথা বলেছেন। আমি একটু ফরিদ ভাই যাবো। আরেকটা খুব ভাইটাল প্রশ্ন যেটা তোমার সঙ্গে ওই সময় কথা বলতে বলতে কেটে গেল, সেটা হচ্ছে এই যে পরিযায়ী শ্রমিক জিএসটি দেন ওই যে লোনটাকে নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছিল, যে লোনটা না দিয়ে যদি এটা হতো তোমার কি মনে হয় বেটার হতো? কি বলবে ফরিদ ভাই? অ্যাকচুয়ালি দেখুন, লোন তো আমি এমনি যাবো দিয়ে পাবো, যদি আমার সিভিল ঠিক থাকে আমি এমনি দিয়ে পাবো, যা যত বিজনেসম্যানরা আছে ওরা যাবে পাবে। কিন্তু মাঝখানে এনারা বলেছিলেন যে ব্যাংক থেকে আপনার ইএমআই বন্ধ হয়ে যাবে, এখন দিতে হবে না, এখন অনেক কিছু করতে হবে না। তার মধ্যেও যে এটা দেখতে হবে, কেন এরা যা করে বলে এটা তো করেন। এবার যারা যারা ইএমআই দিতে পারেনি বা পরে দেবে, এদের সঙ্গে তো এরা ইন্টারেস্ট নেবে, আর যা পেমেন্ট বা যা আছে সবই নেবে। মানে ইএমআই লোকরা ফোন করে মানুষকে হ্যারান করে। এর মধ্যে যদি আপনার ইএমআই লেট যায় তখন হয়তো আপনার সিভিল নষ্ট করে দেবে। এবার যদি সিভিল নষ্ট হয়ে যায় তখন আপনাকে লোন কে দেবে? এরা যা বলে এদের উপরে বিশ্বাস করা খুব কম। মানে লোনও আপনি পাবেন না, লোন তো আমি এমনি দেবো। আচ্ছা, আরেকটা আমি খুব ইম্পর্টেন্ট আমি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে হাইলাইট করব। কথা বলি, মানে লোন না, মানুষকে আপনাকে ডাইরেক্ট ওর অ্যাকাউন্টে টাকা দিতে হবে। একটু মান্থলি করে আপনি যত মানুষ আছে সবার অ্যাকাউন্টে একটু টাকা দিতে হবে। আপনি যদি চান ইকোনমি গ্রো করুন, সাইকেলটা ভালোভাবে চলুন, তাহলে আপনাকে ডাইরেক্টলি সবার অ্যাকাউন্টে টাকা ফেলতে হবে। আমি বলি না, ছোট বড় যত ইন্ডিয়ান আছে যারা যারা ইনকাম ট্যাক্স দেয় ওদের অ্যাকাউন্টেও দিতে হবে। কারণ অনেক লোকরা নিজের ফাইল ঠিক করার জন্য ইনকাম ট্যাক্স দেয়, তার মানে এটা না আপনি ওকে দেবেন না। আপনাকে যদি ঠিকভাবে দেশ চালাতে হয়, কেন এই বছর তো চলে গেল, পুরো নষ্ট হয়ে গেল। যদি সরকার মানুষের জন্য চিন্তিত আছে, ওদেরকে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করতে হবে। আপনি তো ট্রান্সফার আমি আরেকটা পয়েন্ট ফরিদ ভাইকে বলবো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই সময় দাঁড়িয়েও হিন্দু মুসলমানের মধ্যে একটা উস্কানি, রাজনীতি করা রিলিজিয়নকে বেস করে, তো সেটাকে নিয়ে তুমি কি বলবে? যে এই যে কিছু মানে এই যে দল যেটা কেন্দ্রীয় সরকার করেও থাকে, যে কাজ নেই তো খই ভাজ, কাজ দেখাতে পারবো না তো আমি হিন্দু মুসলমানকে লাগিয়ে দেবো পেছনে, দুজনের সঙ্গে লড়ুক, আমার তো কাজের নথি আমি দেখাতে পারবো না। তো সেইটা যে এটা ওরা করছে, তো এটাতে তুমি কি বলবে? ফরিদ খানকে জিজ্ঞাসা করছি। এটা আমাদের দেশের সবচেয়ে বড় দুঃখের কথা। আমি যখন কিছু করতে পারবো না তখন মন্দির মসজিদ নিয়ে চলে আসবে। আজকে এই জিনিসটাই বললো, আমি বলতে যখন যাচ্ছিলাম, আপনি এনআরসি আর সিএবি করার জন্য আপনি 86,000 কোটি টাকা বের করেছিলেন, আর আপনি ইনিশিয়ালি করোনা ভাইরাস থেকে লড়াই করার জন্য 15,000 কোটি টাকা বের করেছেন। তখন কাজ করার আইডিয়া, কাজ করার এই জিনিসই এখানে তফাৎ আছে। আর যখন আপনি কিছু করতে পারবেন না তখন আপনি বলে যাবেন এই রাম মন্দির আমি রেডি করতে যাচ্ছি। রাম মন্দির আমাকে কি দেবে? রাম মন্দির রেডি হয়ে যাবে, ঠিক আছে, আমরা পুজো করতে যাবো, মসজিদে নামাজ করতে যাবো, কিছু করা যাবে না। আপনি বলছেন 70 বছর 70 বছর, আপনারা কোনোদিন চিন্তা করেছেন যে আমাকে হসপিটাল তৈরি করতে হবে? এই যে টাকা আমরা জোগাড় করে যা হয়েছে ভুলে যান। আজকে আপনি যান না, আপনি বলুন না এবার আমরা ভালো ইন্টারন্যাশনাল লেভেলে হসপিটাল তৈরি করবো, ভালো আইসিইউ তৈরি করবো, ভালো ভেন্টিলেশন মেশিন তৈরি করবো। এটা আজ অব্দি করো চিন্তা ভাবনা আসেনি। এটা নিয়ে যদি দেশ, আর আপনি যেখানে ফেল হয়ে যাবেন আপনি বলবেন कुछ भी हो जाए मंदिर वही बनाएंगे 2020 में
আমি বন্ধু রেডি করে দেবো, মানুষকে বুঝতে দামি হবে। কথা, এটা খুব দামি কথা মানুষকে বলেছে। বাট বুঝতে এবারে হবে। আমার একটা প্রশ্ন ফারিদ খান, ফাওয়াদ হালিম অ্যান্ড রোহিতের জন্য, তিনজনের জন্যই, যে এবার যারা বিজনেস করবে বা যারা যে সেগমেন্টেই থাকবে, তারা কি ভাববে একটা অন্ত্রপ্রনর হওয়াটা দরকার, প্লাস মাল্টিটাস্কিং করাটা খুব আজকের দিনে দাঁড়িয়ে এসেনশিয়াল হয়ে গেল। মানে আমি অভিনেতা হই, আমার একটা ছোট মুদিখানা থাকে, যাতে কালকে যদি আমার কাছে কাজ না থাকে আমি মুদি দোকান চালিয়ে অন্তত আমার নিজেকে সাস্টেন করতে পারবো। কেউ যদি সাপোজ কালকে রিয়েল এস্টেট করে, তার একটা অপোজিট সাইডে আইটি বিজনেস বা ফুড প্রসেসিং বিজনেস বা কিছু বিজনেস থাকা দরকার, যেটাতে মানে টাফ টাইমে এরকম একটা প্যান্ডেমিক সিনারিও এলে তাহলে আমি বাঁচতে পারবো, এবং আমি বাঁচতে পারলে আমার স্টাফেরা বাঁচতে পারবে। তো এই জিনিসটা কি মানুষের মধ্যে এখন একটা চলছে মাথার মধ্যে, যে যখন এই প্যান্ডেমিকটা কেটে যাবে মানুষ এই মাল্টিটাস্কিং আর এগুলোর মধ্যে যাবে? প্রথমে ফারিদ খান বলবে, দেন আমি বাকিদের কাছে আসছি। ফারিদ ভাই বল। এটা তো এখন দরকার আছে, কেন আপনার যেখানে যা বিজনেস আছে ওটা ফ্লপ হয়ে গেছে, আপনাকে সবকিছু নতুন করে প্ল্যান করতে হবে। এই যে আজকে মার্কেট খুলে গেল, আজকে আপনার অফিস খুলে যাচ্ছে, কিন্তু খুলে গেলে তো কিছু হবে না। এবার যত স্টাফ আপনার আছে ওরা আপনার দিকে একটু আশা নিয়ে আপনার দিকে দেখছে, কিন্তু আপনার তো কোনো ইনকাম হচ্ছে না। আপনি ওদেরকেও ছাড়তে পারছেন না, ওদেরও একটা ফ্যামিলি আছে, ওরা আপনার উপরে ডিপেন্ডেন্ট আছে, আপনি ওদের উপরে ডিপেন্ডেন্ট আছে। তো খুব ভালোভাবে একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে। আর আমি তো মানি, আমি আজ এই সরকারের কোনো আর বিশ্বাস করতে পারছি না, কেন এরা যা বলে তা করে। আজকে আপনি দেখুন, তুমি বন্ধ হয়ে গেছে, প্রায় 12 থেকে 13,000 তুমি ছাঁটাই হয়ে গেছে। ওরা কি করবে? আজকে টেলিগ্রাফে দেখছিলাম ব্যাঙ্গালোরে সবচেয়ে বড় এক্সপোর্টার গোকুল দাস বলে একটা আছে, যে বড় বড় ব্র্যান্ড, গ্যাপ হলো, H&M হলো, আপনার মার্ক স্পেন্সার হলো, অনেক বড় বড় ব্র্যান্ডকে মাল সাপ্লাই করে। ওদের প্রায় 25,000 লেবাররা বসে গেছে, হঠাৎ করে মানে নোটিশ পাঠিয়েছে। এইভাবে কত লোক চলে আসছে, কত বেকারি বেড়ে যাচ্ছে। এরা বেচারা ঠিক। ফারিদ ভাই খুব দামি পয়েন্ট, ফারিদ ভাই খুব দামি পয়েন্ট এটা বললো। আমি একটু রোহিতের কাছে যাচ্ছি, যে রোহিত কি তার মানে কি এবার অন্ত্রপ্রনরশিপটা আর মাল্টিটাস্কিংটা মানুষ ভাববে যে আমার যাই থাকুক একটা সাইডে প্রফেশন থাকা বা একটা অল্টারনেটিভ ভাবার দরকার? আরেকটা ব্যাপার, মানুষের কিন্তু এখন পারচেসিং পাওয়ারটা বাড়াতে হবে। যে পারচেসিং পাওয়ার মানে আমার হাতে টাকা থাকা দরকার। যদি আমার হাতে টাকা থাকে তাহলে আমি জিনিস কিনবো, জিনিস কেনা মানে ইকোনমি বুস্ট আপ হবে। তো আমার হাতে যদি টাকা না থাকে আমি জিনিসও কিনবো না, আর তাহলে ইকোনমিটাও বুস্ট হবে না। এখন কিন্তু ইকোনমিস্টরা all over world they are saying to boost up the economy we need to increase our the purchasing power. পারচেসিং পাওয়ার বাড়াবার জন্য আমাদের হাতে টাকা দরকার। কি মনে হয় রোহিতের? দেখো, প্রথমত অল্টারনেটিভ প্রফেশন বা এন্টারপ্রেনারশিপের কথা ভাবাটা খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু ভারতবর্ষে অধিকাংশ লোকের কাছে একটা প্রফেশনই নেই, একটা চাকরিই নেই। সেক্ষেত্রে তারা কিভাবে একটা ব্যাকআপ চাকরি বা একটা ব্যাকআপ প্রফেশনের কথা ভাববে? এবং আমার জেনারেশন বা আমার আগের জেনারেশন যারা এই মুহূর্তে কর্পোরেট চাকরি করে বা যে কোনো চাকরি করে বা ফ্রিল্যান্স করে, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এখন সেই ক্যাপিটালটাই তৈরি হয়নি যে তারা কোনো একটা ব্যবসায় সেটা ইনভেস্ট করতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে দ্য আইডিয়া অফ হ্যাভিং আ ব্যাকআপ প্রফেশন অর স্টার্টিং সামথিং ফ্রম দি স্ক্র্যাচ, স্টার্টিং আ নিউ বিজনেস, বিইং আ entrepreneur is a great idea. বিজনেস না বিজনেস আমি স্টার্ট করতে বলছি না। সাপোজ ধর আজকে যখন নর্মাল সিনারিও, হ্যাঁ ঠিক, না আমি আবারও বলছি যে আইডিয়াটা খুবই ভালো। মানে একজন অভিনেতার হাতে পর্যাপ্ত একটা ছোট্ট মুদিখানা খোলার, তাহলে তার খুলে ফেলা উচিত। ঠিক, আমি সেটাকে সাপোর্ট করছি। আমি বলতে চাইছি যে একজন অভিনেতা হাতে পর্যাপ্ত টাকা না থাকতে পারে, সেক্ষেত্রে সে কি করবে? তার কাছে তো তার প্রাইমারি প্রফেশনটা ছাড়া আমার মনে হয় এটার জন্য যাদের কাছে এটা নেই তাদেরকে একটা কিছু ভাবে সাহায্য করাও দরকার। কারণ যদি সরকার সেটা সাহায্য করে আমার মনে হয় তারাও একটা কিছু করতে পারবে। খুব ভালো পয়েন্ট রোহিত বলেছে। আর রোহিতের এই পয়েন্টটাতেই কিন্তু আরেকটা আনসার এসে গেল, সেটা হচ্ছে পারচেসিং পাওয়ার বাড়াবার জন্য কিন্তু হাতে টাকাটা দরকার, যেটা একটু আগে ফারিদ ভাইও বলছিল এবং ফাওয়াদ ভাইও বলছিল যে কেন্দ্রীয় সরকার যদি এটা করে তাহলে আমার মনে হয় অনেক বেটার হবে, বেটার আপলিফমেন্ট হবে। যে ওই জায়গাটা মানুষের যদি এসে যায় তাহলে মানুষ কিন্তু পারচেসিং পাওয়ারটা বাড়বে, মানুষ আরো বেশি কেনাকাটা করবে। যেমন আমার কিছু বন্ধু বান্ধব যারা বড় বাজারে মানে দোকান আছে, তারা বলছে দাদা এখন করোনার ভয় যাচ্ছি না,
আমি এখন যাচ্ছি না বড় বাজারে, কারণ আমার তো সেলই হবে না, কারণ আমি যদি দোকানও খুলি কেউ আসবে না, বিকজ তাদের কাছে ওইটা একটা ব্যাপার হয়ে গেছে। আর পাবলিকের হাতে টাকা নেই তো সে যাবে কিভাবে? তো বড় বাজারে সেই একজন ব্যবসাদার যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার জন্য কিন্তু আরো 10টা ফ্যামিলি খেতে পাচ্ছে না, বিকজ সে কিন্তু স্যালারি দিতে পারছে না তার স্টাফদেরকে। সেটাও আমাদেরকে ভাবতে হবে, বিকজ উই আর এট দ্য এন্ড অফ দ্য ডে অল আর ইন্টারকানেক্টেড উইথ ইচ আদার। তো একদম। আমি ফাওয়াদ ভাইকে বলো, ফাওয়াদ ভাইয়ের এটাতে কি মত? ফাওয়াদ হালিম, ডক্টর ফাওয়াদ হালিম। দেখো, তুমি যদি ভারতবর্ষের অর্থনৈতিক ইতিহাসের দিকে একটু তাকাও, তাহলে স্বাধীনতার পর থেকে প্রায় 90 দশক অব্দি মোটামুটি হচ্ছে লাইসেন্স রাজ ছিল, এবং সবাই হচ্ছে একটাই কাজ করতো। লাইসেন্স রাজ মানে পুঁজিপতিরা হচ্ছে কতগুলো বিশেষ ক্ষেত্রে ওদের লাইসেন্স ছিল, একটা পুঁজিপতি একাধিক ক্ষেত্রের মধ্যে তার উপস্থিতি ছিল না, এবং যারা চাকরি করতো মোটামুটি একটা চাকরি করতো, যারা চাষ করতেন তারা চাষের কাজের সঙ্গে যুক্ত হতো। নিও লিবারেলিজম আসার পরে 90 দশকে আমরা দেখলাম যে একাধিক কাজ কথাটা বাড়লো, মানে একটা কাজ করে নিজের আয়টাকে হচ্ছে রক্ষা করার জায়গাটা আর রইলো না 90 দশকে। ফলে আমরা দেখলাম যে চাষি হচ্ছে সে ছোটখাটো একটা সাইকেলের রিপেয়ারের দোকান, অথবা হচ্ছে সে অফ সিজনে চলে যেত হচ্ছে একটা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য জায়গায়, যখন আবার চাষের কাজ হতো বাড়ি ফিরে আসতো। এইগুলো হচ্ছে 90 দশকে শুরু হলো, এবং প্রথম এই শতাব্দী হচ্ছে প্রথম দশকে যে আর্থিক মন্দাটা হচ্ছে চলে এলো, এটাকে একটা প্রকট সংকটে নিয়ে এলো। মানে ছাত্ররাও কিন্তু কাজ করতে শুরু করলো, তারা সকালে কলেজ করে বিকেলে কোথায় একটা অন্য কাজ, অথবা নিজেকে মানে কলেজ পড়াশোনার সঙ্গে হচ্ছে অন্য একটা প্রফেশনাল কোর্স, কম্পিউটার কোর্স হোক অথবা অন্য কিছু ব্যাপার হোক, তার সঙ্গে যুক্ত করে প্রিপেয়ারিং দেমসেলফ ফর মাল্টিটাস্কিং, মানে একটা কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার এই মানসিকতার মোটামুটি এই আর্থিক মন্দার পরে বেরিয়ে গেল। এখন যে জায়গাতে আমরা আছি সেটা হচ্ছে আমরা কিন্তু চূড়ান্ত এই যে কালেকটিভ কনজামশন, আমি যখন হচ্ছে রাস্তায় হাঁটছি এবং রাস্তার আলোটা যখন আমি ব্যবহার করছি, সে রাস্তার আলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কিনতে পারবো না, কেন একটা ল্যাম্পপোস্টের পরে আমাকে অন্য ল্যাম্পপোস্টের আলোটা লাগবে। ফলে এটা হলো কালেকটিভ কনজামশন, সবাইকে একসাথে এটাকে কিনতে হবে, সবাইকে একসাথে এটাকে কনজিউম করতে হবে। এর সম্বন্ধে এই যে আমরা পৃথিবীব্যাপী কোভিড-19 মোকাবিলাতে করছি, এই সেন্সটা আমাদের কালেকটিভ কনজামশনের সেন্সটা কিন্তু বেড়ে গেছে, যেটা হচ্ছে মানে এর অতীতে লোকজন ভাবতো ওটা সরকারের কাজ, আমার কি সম্পর্ক, ল্যাম্পপোস্ট হলো কি হলো না, রাস্তা হলো কি হলো না, সরকারি হাসপাতাল হলো কি হলো না। এই প্রথম বোধহয় মনে হচ্ছে যে যারা বনেদি, মানে আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি যেখানে বড় লোকদেরকে সরকারি হাসপাতাল যেতে হচ্ছে। এর বোধহয় অতীতে সম্প্রতিকালে এই অভিজ্ঞতা হয়নি। কোন জায়গায় গিয়ে কিন্তু সবাই এক হয়ে গেছে, একটা জায়গা মানে এখান থেকেই বোঝা যায় যে আমি ডক্টর ফাওয়াদ হালিমের কথায় সুরেই আমি একটা কথা বলবো, যে কোনো জায়গায় কিন্তু আমাদের মনে হয় যে ওই যে স্ট্যাটাস সিম্বলটা কোনো জায়গায় কিন্তু মানে আর নেই। আজকে কিন্তু মানুষকে ভাবতে হচ্ছে যে যে কাজের লোকটা আমাদের বাড়িতে কাজ করতো তার ইম্পর্টেন্সটা কি আমরা বুঝতে পেরেছিলাম এই লকডাউন। এটা ডেফিনেটলি একটা রিভাইভ হয়েছে, যেটা মানে পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বলিষ্ঠ না হলে বিপদে পড়লে কিন্তু সবাই হচ্ছে বিপদের সম্মুখীন হয়। আজকে বড় লোকরা হচ্ছে যারা হচ্ছে গরিব মানুষ, তাদের যখন সরকারি হাসপাতাল তারা ব্যবহার করতো, ওই দিকে হচ্ছে কোনো তোয়াক্কাই করতো না। আজকে যখন হচ্ছে ওই পরিকাঠামো নিজেকে ব্যবহার করতে হচ্ছে, তখন হচ্ছে সোচ্চার হচ্ছে এই এখানে খারাপ আছে, বাথরুমে এ নেই, খাবার দিচ্ছে না, এইসব জিনিসগুলো আছে। এর মধ্যে কিন্তু একটা ইতিবাচক দিক আছে, সামাজিক একটা চর্চা হচ্ছে যে আমাদের কালেকটিভ কনজামশনটা কি হওয়া উচিত। সেই ক্ষেত্রে হচ্ছে যে এই আলোচনাগুলো আগেই হয়েছে যে আমরা এই মন্দা থেকে বেরোনোর মানে রাস্তাটা আছে, এটা কোনোদিন সাপ্লাই সাইড বাড়িয়ে কোনো লাভ হবে না। আমরা মালপত্র তৈরি করে হচ্ছে বাজারে হাজির করে দেবো আর ভাববো লোকজন কিনবে, এটা কিন্তু রিভাইভাল মেকানিজম হতে পারে না। এটা হচ্ছে ডিমান্ড সাইড সাপোর্ট লাগবে, মানুষের কাছে প্রচুর টাকা দিতে হবে, সেই টাকা দিয়ে ওরা বাজারে যাবে কিনতে, এবং কেনাটা যখন শুরু হবে তখন হচ্ছে ব্যবসাটা আরো বাড়বে। তখন আমি ফাওয়াদ ভাইয়ের কথাতে একটা পয়েন্ট হাইলাইট করব যে আমার প্রথম নেসেসিটি হচ্ছে খাবার, তারপর হচ্ছে বাসস্থান, তারপর আমার তিনটে আমার হচ্ছে নেসেসিটি। তো আমার এই তিনটে আগে ফুলফিলমেন্ট করার পরে কিন্তু আমি আমার বাকি সব কিছুর দিকে যাব। তো আমার তো টাকা না থাকে আমি তাহলে বাকি দিকে এগোবো না, তো বাকির দিকে না এগোলে তাহলে ওই ইন্ডাস্ট্রিগুলো তাহলে কিছু করতে পারবে না। তো আমাদেরকে এগুলো কিন্তু বুঝতে হবে। একদম ঠিক কথা বলেছেন মালিক ভাই, বাট আমি আমার
এখানে আরেকটা হাইলাইট করতে চাই, এর সাথে ভাই আছে, রোহিত আছে, পাওয়ার আছে, যে কোনো জায়গায় আমাদের আমরা সবাই আজকে যে মানুষের থাকতো আমার কাছে এত আমার এই আছে, আমার গাড়ি, আপনার কাছে 10টা গাড়ি থাকতে পারে, তার জন্য আপনি কাউকে করবেন না। করোনা প্রত্যেককে বুঝিয়ে দিয়ে গেল, সেটা আমরা কিন্তু কাউকে সবাই আমরা এক হয়ে গেছি। আমরা আমাদের নিজেদের বাড়ির লোকদের, যারা কাজের লোক, তাদেরকেও আমরা সাপোর্ট করি, তাদেরকেও আমরা রেসপেক্ট করি, কারণ তারা যে আসেনি তার ফলে কিন্তু আমরা বুঝতে পেরেছি তারা কতটা আমাদের। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের একটা মানবিক, আমরা শুধুমাত্র মানুষের পাশে দাঁড়ান, চাল ডাল দিন না। আপনার বাড়িতে ফুড ওয়েস্ট হয়, ফুডটাকে যেটাকে খাবারটাকে আপনি ওয়েস্ট করছেন, আমি দেখেছি কিছু কিছু ছবি, আর ভালো করে বিরিয়ানি খেতে মানুষ খেতে পাচ্ছে না, তারা বিরিয়ানি দিকে ছবি অসুবিধা নেই, কিন্তু বিরিয়ানি খাওয়া সেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে, এদিকে আমার লোকজন খেতে পাচ্ছে না, তাদেরকে দেওয়া উচিত। ওয়েস্টেজ অফ ফুড নয় এই সময় দাঁড়িয়ে, আমার মনে হয় যে সেটা সবাই। আর মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পারবেন, করোনা এসেছে, তারপরে লকডাউন হয়েছে, লকডাউনের পরে কিন্তু আরেকটা প্যান্ডেমিক এসেছে বেঙ্গলে, যারা সেটা হচ্ছে আমফান ডিজাস্টার। তাদের কিন্তু প্রায় 60-70,000 গাছ আমাদের শুধুমাত্র কলকাতা চত্বর। তো আমাদের যে গাছদেরকে কেয়ার নিতে হবে, আমাদের গাছ পুঁততে হবে। আমরা যদি গাছ, তাহলে কিন্তু বড় সংকটের অক্সিজেন আসবে। তাহলে কিন্তু আমাদের হবে না, গাছ পুঁততে হবে, এবং আমাদের সেই অক্সিজেন লেভেলটা, যেটা অক্সিজেনটা চলে আমাদের হাতে, রিফিল করে সেই ম্যানেজমেন্ট করে করতে হবে। আর প্রত্যেকের বাড়ি থেকে গাছ দরকার আমার মনে হয়, কারণ একটা প্রেডিকশন কিছু আমার বন্ধু-বান্ধব আছে রিসার্চ সেন্টারে, তারা বলেছে যদি এখনো মানুষ না সিরিয়াস, আমাদের একটা টেন্ডেন্সি ভালো অক্সিজেন গাছ, এটা হলে গাছ কাটতে, গাছ পুঁততে হবে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে গ্রিন আর আমার মনে হয় কথা দরকার। আরেকটা পয়েন্ট, আমাদের এই করোনা হওয়ার পরে কিন্তু প্রত্যেকে একটু হাইজিনিক হয়েছে, সবাই একটু ক্লিন চেষ্টা করছে, যতটা পারছে হাইজিনটা মেনটেন করার চেষ্টা করছে। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট, এটা কিন্তু খুব ভালো জিনিস। এই জিনিসগুলো মেনটেন কিছু হাই কাজ করতে, মানুষকে ভালোবাসা, মানুষকে রেসপেক্ট, কাউকে ছোট না করা, এবং সবাইকে সবার সাথে মিলিয়ে গুছিয়ে চলতে হবে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে ফারিদ খানকে সাপোর্ট করতে হবে, ফারিদ ভাইকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে। আপনারা ডাক্তারদের, যারা আমাদের ডাক্তার আছে, আমাদের পেশাগতভাবে পুলিশ অফিসার আছে, ডাক্তার আছে, এবং যারা কোভিড-19 এর সময় রাস্তায় নেমে কাজ করেছিল, সাংবাদিকরা, তাদেরকে আমরা স্যালুট জানাই। তো তাদের জন্যই কিন্তু আমরা আজকে বাড়িতে বসে খবর পেয়েছি, আমরা পরিষেবা পেয়েছি ডাক্তারদের কাছ থেকে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু বহু জায়গায় দেখেছি ডাক্তারদেরকেও কিন্তু স্বাস্থ্যকর্মীকে নিগ্রহ করা হয়েছে। তো এইগুলোকে কিন্তু আমরা কন্ডেম করি, রিয়েলি কন্ডেম দিস কাইন্ডস অফ সিচুয়েশন। যারা করবে তাদের এগেইনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত, যদিও অ্যাকশন নেওয়া হচ্ছে তাও আরো কঠোরতম অ্যাকশন নেওয়া উচিত, কারণ এটা করাটা ঠিক নয়। আজকের দিনে দাঁড়িয়ে যারা আমাদের জন্য রাস্তায় নেমে কাজ করছে, তাদেরকে যদি এইভাবে করা হয়, এটা খুব খারাপ। আরেকটা আমি তিনজনের কাছে প্রশ্ন করব, এটা আমার খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কি তার সিমটমস দেখা গিয়েছিল, তারপর ঘটনাচক্রে রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু এই তাকে বাঙ্গুর হসপিটালে নিয়ে যাওয়া এবং রিপোর্ট আসার মধ্যখানের যে 3 দিন, সেই 3 দিন
আমাদের পাড়ার লোকই ওই ছেলেটির বাবাকে, ওর ফ্যামিলিকে জিজ্ঞাসা করে করে বোধহয় বিরক্ত করে দিয়েছে যে রিপোর্ট কি এসেছে, এবং সেই জিজ্ঞাসায় কনসার্ন কম ছিল, ফিয়ার বেশি ছিল, এবং সেই ফিয়ার থেকেই এগুলো করা হচ্ছে। আমার মনে হয় এগুলো কখনোই করা উচিত নয়। মানে এই যে কোনো ধরনের সিচুয়েশনে, যেগুলো কখনো আগে হয়নি, এই ধরনের ক্রাইসিসে এমপ্যাথিটা সব থেকে বেশি জরুরি। মানে Right. যাদের হয়েছে তাদের কারণ আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তারাও কিন্তু মানুষ, না তারাও কিন্তু মানুষ, আর তারাও কিন্তু আমাদের জন্যই রাস্তায় নেমে কাজ করেছে। ইনফ্যাক্ট তারাও আমাদেরই মধ্যে একজন মানুষ। আজকে কোভিড হয়ে যাওয়া মানে কিন্তু তার মানে একদম মানে সে কিন্তু ক্রিমিনাল হয়ে যায়নি, সেটা আমাদেরকে বুঝতে হবে। কোভিড মানে কিন্তু সে ক্রিমিনাল নয়। তো আমাদের তাদের সঙ্গে একটু মানবিক ব্যবহারও করাটা দরকার। কি মনে হয় ফাওয়াদ ভাইয়ের, কি মনে হয়? ফাওয়াদ হালিম, ডক্টর ফাওয়াদ হালিমকে বলবো। দেখো, এটা তো কোনো নতুন কিছু জিনিস নয়। প্রাচীন যুগ যুগান্তর থেকে মানুষ ভয় পেয়েছে যে জিনিসটা ওর অপরিচিত, অজানা জিনিস, ফলে স্বাভাবিকভাবে যে জিনিসটা ক্ষতি করতে পারে এবং মানুষ তার সম্বন্ধে তাদের জ্ঞান নেই, তাদের হচ্ছে অবগত করার মতন একটা পরিস্থিতি সমাজে তৈরি হয়নি, তারা কিন্তু ভয় পেয়ে হচ্ছে রিয়াক্ট করছে। এটাই হচ্ছে ডিফেন্স মেকানিজম। ফলে সুস্থ সমাজের মধ্যে যেটা আমাদের করা উচিত, এইসব লোকজনকে হচ্ছে ওদের চেতনা বাড়ানো উচিত এবং কোভিড-19 সম্বন্ধে সঠিক তথ্য পরিবেশন করা উচিত, তাদেরকে সতর্ক থাকার জন্য ওদেরকে আহ্বান করা উচিত এবং কোথায় ওদের হচ্ছে ভুল ধারণা আছে সেটাকে কাটিয়ে দেওয়া উচিত। এটা যদি হচ্ছে সমষ্টিগতভাবে যদি আমরা না করতে পারি, তাহলে ভুল ধারণা শুধু কোভিড-19 সম্বন্ধে বজায় থাকবে না, কোভিড-19কে মোকাবেলা করার জন্যও কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের দুর্ভাগ্য, সেখানে আমরা থালা বাজিয়েছি, আমরা হচ্ছে আলো নিভিয়েছি, মোমবাতি জ্বালিয়েছি এবং হচ্ছে ফুলের বর্ষণ করেছি, কিন্তু এই কোনোটা কাজের মধ্যে থেকে কিন্তু কোভিড-19 সম্বন্ধে হচ্ছে সাধারণ মানুষ তাদের জ্ঞান এবং চেতনার হচ্ছে মানটা বাড়বে, কোনোটাই কিন্তু ঘটেনি। একদম কারেক্ট বলেছে। আর এই পয়েন্টটা ফাওয়াদ ভাইয়ের আমি একটা পয়েন্ট অ্যাড করব, এটা ফারিদ খানকে আমি বলবো এটা বলার জন্য, যে এই যে আমরা দেখেছিলাম থালা কাঁসর ঘন্টা বাজানো হয়েছে, ঠিক আছে কাঁসর ঘন্টা বাজিয়েছে, সেটা আমাদের বাড়িতে দাঁড়িয়ে দেখেছিলাম কিছু লোক, তখন কিন্তু কোভিড-19 ছিল আমাদের এখানে বেঙ্গলে, আমরা দেখেছিলাম খুব মানে একটা ভাবে এটা বাড়ছিল। তো তখন আমরা দেখেছিলাম গ্রুপ করে কিছু মানুষ রাস্তার মধ্যে বেরিয়ে কাঁসর ঘন্টা বাজাতে বাজাতে চলে যাচ্ছিল, সেটা ভাইরাল হয়েছিল, আমরা ফেসবুকে দেখেছিলাম। ইনফ্যাক্ট আমরা তারপরে দেখলাম মোমবাতি এটা জ্বালাবার কথা বলা হয়েছিল। তো মোমবাতি জ্বালাবার পরে কিন্তু আমাদের এটা বুঝতে হবে, আমাদের 130 ভারতবর্ষের পপুলেশন কিন্তু সবাই লিটার দেখেছিলাম আমার রাত মনে একটা হয়ে গেছে, সেখানে কিন্তু আরো বেড়ে গেছিল। কিছু লোক দেখেছিলাম মশাল ঠিক করছে, হ্যাঁ আমরা এরকম একটা করে কিন্তু আমরা এই কোভিডটাকে আরো বেশি সংক্রমিত করে দিয়েছিলাম। বলার জন্য আমি তোমাকে বলার জন্য বলবো। হ্যাঁ বলুন। তোমাকে বলতে বলছি যে এই চারিদিকে আমরা গেলাম জ্বালানো, মোমবাতি জ্বালানো, সবকিছু হয়েছে। মোমবাতি জ্বালানোর ফলে কিছু কিছু জায়গায় দেখেছিলাম দিওয়ালি ফেস্টিভ্যাল হয়ে গেছিল, আমরা সেটা খেয়াল করেছিলাম। ইনফ্যাক্ট কিছু মানুষ মশাল নিয়ে মিছিল করেছিল। তো এটাও কি মনে হয় না যে একটা হঠকারিতার সিদ্ধান্ত হয়েছিল যে মোমবাতি জ্বালাও, কাঁসর ঘন্টা জ্বালাও? তাতে তো করোনাটা অনেক তাড়াতাড়ি স্প্রেড করে গেছিল, কি মনে হয়? এটা সব যখন উইদাউট প্ল্যানিং কিছু হয়েছে, এটা বাইরে কিছু হচ্ছে, কোন কারণে কি করা হচ্ছে ওটা আমরা কপি করছি। আসলে ওর থেকে না ঘন্টা বাজিয়ে কিচ্ছু হলো, না মোমবাতি জ্বালিয়ে কিচ্ছু হলো, সেদিন তো দিওয়ালি হয়ে গেল। মানে এটা আমরা যে বলি আন্ধভাগ, কিছুর হয়তো আন্ধভাগরা আছে, কালকে ওদেরকে আরো কিছু বলা হবে। আর এতদিন যে এত লস হয়েছে, মাইগ্রেন্ট লেবাররা মারা গেছে, আজ অব্দি কেউ বলতে আসলো না যে আমি দুঃখিত এটা কেন হয়েছে। আমি দেখেছি কেরালায় একটা হাতিটি মারা গেছে, যে প্রেগনেন্ট ছিল, ওর উপরে পুরো দেশ হাহাকার করে চলে যাচ্ছে। আমরাও দুঃখিত,
ও মারা গেছে, কোন কারণে মারা গেছে ওটা ক্ষেত্রে দেখা উচিত, কিন্তু ওর উপরে পুরো দেশ বলছে। কিন্তু এত মাইগ্রেন্ট লেবাররা, ওই ওদের মধ্যে মহিলারা ছিল, যারা প্রেগনেন্ট মহিলারা ছিল, প্রেগনেন্ট মহিলারা রাস্তায় বাচ্চাকে জন্ম দিয়েছে, ওর উপরে একটু বলতে আসলো। আনভাবদের জন্য আমি কিছু বলতে চাইছি না, কেন অনেক আগে বলেছি, যাদের কিছু সেন্স হবে ওরা নিজেই এটা ধরে নেবে। এটার উপরে আমি মনে করি এরকম কিছু বললে কোনো লাভ হবে না। পুরো দেশ জেনে গেছে, বুঝে গেছে কি চলছে। ঠিক, একদম 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 ঠিক বলেছে। রোহিতের কি মত? রোহিত কি বলবে এটাতে? প্রশ্নটা একবার রিপিট করো। রোহিতকে আমি বলছি যে এই যে আমাদের কাসর ঘন্টা আর মোমবাতি জ্বালানো, তার ফলে যে রেজাল্টটা হয়েছে, তো এইটা কি মনে হচ্ছে না একটা হঠকারিতার সিদ্ধান্ত? কি মনে হয়? দেখো, কাঁসর ঘন্টা বাজানো এবং মোমবাতি জ্বালানোর যে দুটো ঘটনা, সেই দুটো ঘটনাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখা বিভিন্ন ভাইরাল ভিডিও, যেগুলো ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছিল, সেখান থেকে ইন্সপায়ার। হ্যাঁ, বিশেষ করে ওই কাঁসর ঘন্টা বাজানো এবং হাততালি দেওয়ার ঘটনাটার বেশ কিছু ভিডিও তার আগে আমরা দেখেছিলাম ইটালি এবং স্পেনে। মানুষজন সেখানকার হেলথ ওয়ার্কার্সদের সম্মান জানানোর জন্য, রেসপেক্ট জানানোর জন্য করছেন, এবং তারপরে একদিন আমার মাননীয় প্রধানমন্ত্রী মানে ভারত জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন যে এরকম করা হোক, এবং তারপরেও একদিন ওরকম মোমবাতি জ্বালানো ইত্যাদি বলা হলো। আমার বক্তব্য হচ্ছে ঠিক আছে, মানে হাউ ডিড দ্যাট রেসটাতে কি তাতে হেল্প কিছু? এক্স্যাক্টলি, এটা খুব ভালো পয়েন্ট। রোহিত খুব ভালো পয়েন্ট বলেছে যে আমি না আমার হেল্প না হোক, ক্ষতি হয়েছে তো, কারণ কিছু লোক কিন্তু এক হয়ে ওই সময় করোনাটা স্প্রেড করে দিয়েছে। তো আমি যদি আমি যদি একটা জায়গায় থাকি, তো আমাকে তো আগে আমার জনসংখ্যার লিটারেসি লেভেলটা তো বুঝতে হবে। আজকে আমি, তুই কিংবা ডক্টর ফাওয়াদ হালিম বা ফারিক খান কাসর ঘন্টা আর মোমবাতি নিয়ে রাস্তার মধ্যে মিছিল করবো না, সেটা আমরা জানি, আমরা করবো না, আমরা আমাদের বাড়িতেই থাকবো, ঠিক আছে। যে যার মনে হবে সে মোমবাতি জ্বালাবে, যার মনে হবে না সে মোমবাতি জ্বালাবে না, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। মোমবাতি জ্বালানোটা খারাপ ব্যাপার নয়, কিন্তু আমার এখানে মনে হয় এতে যে কিছু লোকের মধ্যে এই করোনাটা সংক্রমিত হয়ে গেল, কারণ সেই যে ক্লাসটা, আমি কাউকে কিন্তু চিহ্নিত করছি না, কাউকে আমি বলছি না যে তারা খারাপ, তারা এটা বোঝেনি, তারা ভেবেছে এটা একটা ফেস্টিভ্যাল করে তারা সেলিব্রেট করবে। তারা যে বেরিয়ে গেল, তারা এই যে জিনিসটা বুঝতে পারলো না, তার জন্য কিন্তু আমরা সবাই ইনডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত হলাম। কারণ তাদের মধ্যে স্প্রেড করা মানে কিন্তু আমাদের মধ্যেও স্প্রেড করা। কি বলবে ডক্টর ফাওয়াদ হালিম এটাতে, কি বলবে এই পয়েন্টটাতে? না, যেটা বলছিলাম যে এই যে আমাদের দেশের মধ্যে আমাদের প্রাচীন সভ্যতাকে ভুলভাবে ব্যাখ্যা করা, এই প্রচেষ্টাটা সবসময় রয়েছে, এবং এই ভুলভাবে ব্যাখ্যা করার প্রচেষ্টার মধ্যে থেকে যে বিজ্ঞান বহির্ভূত ধারণাগুলো সমাজের মধ্যে সম্প্রসারিত হয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে উড়িষ্যাতে নরবলি হয়েছে কোভিড-19কে বিরোধিতা করার জন্য একটা আয়োজনের মধ্যে থেকে। আমরা দেখেছি যে দুটো রাজ্যেতে, ভিন্ন রাজ্যেতে দুজনের জীব কেটে নেওয়া হয়েছে এবং বলি দেওয়া হয়েছে এই কোভিড-19-এর বিরুদ্ধে মানে জয়লাভ করার জন্য। ফলে এই যে মানে প্রাচীন যে ভাবনা চিন্তাগুলো আছে, সেইগুলো আমাদের দেশের মধ্যে বিরাজমান আছে, এবং যারা একটা বড় গুরুদায়িত্ব নিয়ে ওরা কাজ করছে, তারা কিন্তু এই ধারণাগুলোকে সম্প্রসারিত করছে। ইতিমধ্যে আমরা দেখলাম যে কেন্দ্র সরকার বিজ্ঞান বহির্ভূতভাবে কতগুলো প্রস্তাব ওদের কাছে পাঠানো হয়েছে কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে, যে কতগুলো জলগুলো, তার মধ্যে জলের মধ্যে কিন্তু গুণ আছে কিনা কোভিড-19 বিরোধিতা করার জন্য ওর জন্য গবেষণা করা উচিত এবং টাকা স্যাংশন করা উচিত। কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে সেই প্রস্তাবটা গেছে প্রধানমন্ত্রীর দপ্তরে। তো এই জিনিসগুলো শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে আছে তা নয়, যারা আমাদের দেশের মধ্যে সিদ্ধান্ত নিচ্ছে, যারা ডিসিশন মেকার, এটা ওদের মানসিকতার পরিচয়ও রয়েছে। ফলে গভীরে একটা সংকট রয়েছে চিন্তার জগতে, মননের জগতে, এবং বিজ্ঞান মানে মানসিকতা যদি না থাকে, স্বাভাবিকভাবে যেই ডিসিশনগুলো হবে সেই ডিসিশনগুলো আমাদের সাধারণ মানুষের কাজে আসবে না। ফলে এই পরিস্থিতির মধ্যে আমার যেটা মনে হয়, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে যে বিরূপ মানসিকতা আছে, অথবা একজন যে রুগী আছে তাকে একেবারে চিহ্নিত করে তার পেছনে এলাকার মানুষরা যেভাবে
রোহিত বলল ওর পাড়ার অভিজ্ঞতা, এই যে মানসিকতা, একে কাটানোর জন্য, এই অন্ধকারকে কাটানোর জন্য কোভিড-19 নিয়ে আরো আলোচনা করতে হবে, চর্চা করতে হবে, এবং কোভিড-19 বৈশিষ্ট্য, চরিত্র এবং কোভিড-19 এর মোকাবেলা করার জন্য মানুষকে কিভাবে সচেতন আমাদেরকে করাতে হবে, মানুষকে সমাজের অ্যাওয়্যার করতে একদম মানুষকে- সঠিকভাবে মানুষকে এটাকে সচেতনতা সঠিকভাবে থাকতে যে আতঙ্ক নয়, প্রত্যেকটি সতর্ক সচেতনতা থাকতে হবে। আতঙ্কিত ভীষণ। হবেন না, সতর্ক থাকতে হবে, কারণ কোভিড-19 মানে এইটা নয় যে আপনারা মরে যাবেন। কোভিড-19 এর থেকে রেগুলার অ্যাক্সিডেন্টে বেশি লোক মারা যায়, ম্যালেরিয়াতে বেশি লোক মারা যায়, ডেঙ্গুতে বেশি লোক মারা যায়, এমনকি আমি বলবো ফ্লু, সোয়াইন ফ্লু আছে, নিউমোনিয়া আছে, অনেক বেশি হার তাদের মৃত্যুর রেট। তো কোভিড-19 কে নিয়ে এতটা বেশি আতঙ্কিত হবেন না, সতর্কতা মানুষকে নিতে হবে, মানুষকে প্রিকশন নিতে হবে। আই উইল রিকোয়েস্ট all the citizens of the world, do wear N95 or any kind of mask which is available or affordable for you. Do sanitize yourself as much as possible. Do maintain physical distancing, not social distancing, because at this time physical distancing can be maintained, socially distance কেউ হয় না। এই যে আমরা একটা শো করছি এত সুন্দরভাবে সবাইকে তিনটে জায়গা থেকে এনে, আমি আরেকটা জায়গায় আছি, তো আমরা কিন্তু সোশ্যালি কানেক্টেড হয়ে গেছি ফিজিক্যালি ডিস্টেন্সড হয়ে। সো আমার মনে হয় ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করাটা দরকার। অ্যান্ড অবভিয়াসলি do take proper precautions, do listen to what the state government and higher authorities are saying, do wear cover clothes, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। আর তার সাথে যতটা পারবেন do develop your immune system. If we develop our immune system, that is the best part. ভালো খাবার খান, ভিটামিন সি নিন, তার সাথে আপনারা ভালো ফল খান, যেগুলো ডাক্তাররা বলছে সেগুলো শুনুন, একটু কার্ডিও করুন, একটু এক্সারসাইজ করুন, বাড়িতে করুন। আমি জানি জিম এখনো খোলেনি অনেক জায়গাতে, বা খুলেছে সেটা আলাদা ব্যাপার, জিমে লোকেরা যেতে একটু আতঙ্কিত হচ্ছে। তো যারা জিম করতে পারছেন না তারা এমনি একটু হাঁটুন, মাঠে একটু কার্ডিও করুন, একটু প্রাণায়াম করুন, একটু যোগা করুন, দেখবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং পজিটিভ চিন্তা করুন। সবসময় নেগেটিভ চিন্তা করবেন না। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে একটা নেগেটিভ কিছু হলে তাতে মানুষরা দেখি ভু ভু করে কমেন্ট করতে থাকে, আর ফেসবুকটা মনে হয় যেন বিচার সভা। ফেসবুকের মধ্যে মনে হয় যেন ওটা কোর্ট, ওটা আদালত, ওটা হচ্ছে পুলিশের দপ্তর, সব কিছু। তো সেটা কিন্তু নয়। ফেসবুকে আপনারা মত প্রকাশ করতে পারেন, কিন্তু ফেসবুকটা কিন্তু সেটা নয়। তো ফেসবুকটাকে পজিটিভভাবে ইউজ করুন, লোককে অ্যাওয়্যার করুন। আমরা যেভাবে আমাদের শো দিয়ে, আমার মনে হয় আজকে আমাদের শোটা যে হয়েছে তাতে আমার মনে হয় যে অন্তত যদি কিছু সংখ্যক মানুষ অ্যাওয়্যার হতে পারে, দ্যাট ক্যান মেক মি সাকসেসফুল, দ্যাট ক্যান মেক আস সাকসেসফুল। কারণ আমরা যে শোটা করেছি তার মধ্যে একটাই মূল আমাদের মন্ত্র, যে কটা মানুষকে আমরা অ্যাওয়্যার করব, সচেতন করব, যাতে তারা সচেতন হয়, আরো কিছু মানুষকে সচেতন করবে, আর তারা আবার সচেতন হয় আরো কিছু মানুষকে সচেতন করবে। দ্যাট ইজ দ্য প্রসেস, যে লার্নিং প্রসেস। আমার মনে হয় শোটা করার মূল মোটো আমাদের এটা, যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সম্পর্কে আজকে আমরা ডিসকাস করেছি ঘুরিয়ে ফিরিয়ে। ইনফ্যাক্ট আমাদের আজকে কিন্তু অনেক রকম নতুন তথ্য আমরা পেয়েছি। আই উইল লাইক টু থ্যাঙ্ক অল দ্য অডিয়েন্সেস যারা আমার শোটাকে এরকম ভাবে দেখে হিট করছে। বিকজ অফ দেম আই এম হিয়ার. Thank you so much audiences for blessing me and loving me as you all do. And obviously I would like to thank Dr. Fawad Halim, Mr. Farid Khan and Mr. Rohit Dev for joining me only at Just News Talking Straight with Sandeep. কারণ তোমরা এসেছো বলেই আমার শোটা এরকম ভালো হয়েছে। প্রথমে আমি ডক্টর ফাওয়াদ হালিমকে আপনি করে বলছিলাম, সবাইকে আপনি, বাট এটা হয় না যে এতটাই কাছের হয়ে গেলাম এখন তুমিতে এসে গেছি। তো ওটাই হয়, মানে শোতে যদি আসা হয় তো একটা আন্তরিকতা তো থাকে মানুষের সঙ্গে মানুষের, তো সেটা একটা হয়ে যায়। আর আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকে মানুষ, আমাদেরকে প্রত্যেককে সাপোর্ট করতে হবে, প্রত্যেককে ভালোবাসতে হবে, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধটাকে আমাদেরকে জয় করতে হবে। আমরা করব জয় নিশ্চয়, বাংলা কথা, আর কোনো কিছু নয়। আর এই একটা কবিতা আমার মনে পড়ছে, একটা ছোট্ট লাইন কবিতা, সেটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাহি কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো এই কবিতাটা যদি মাথায় রেখে মানুষ এগোয়, আমার মনে হয় মানুষ আরো বেশি পজিটিভ হবে, মানুষ ভাবতে পারবে যে আমরা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্টারকানেক্টেড, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু ইন্টারকানেক্টেড, প্রত্যেকটা ব্যবসা কিন্তু ইন্টারকানেক্টেড। তো শুধু নিচের কথা ভাবলে হবে না। এখন কোভিডের সময় একটা কোভিড ভালো শিক্ষা দিয়ে গেছে। একটা কথা আমরা বলতাম, আপনি বাঁচলে বাপের নাম, কিন্তু সেটা আর নেই। এখন নিজে বাঁচলে বাপের নাম নয়, সবাইকে নিয়ে বাঁচতে হবে। কোভিড যদি আড়ায় পাড়ায়ও কারোর হয়ে যায় তাহলে কিন্তু আপনারও হতে পারে। তো কাজেই আপনাকে সবার জন্য ভাবতে হবে, সবাইকে নিয়ে ভাবতে হবে, এবং যতটা পারবেন আপনারা এই মেসেজটাকে বাইরে ভাইরাল করুন, লোককে কনসিয়াস করুন। যেমন আজকে ডক্টর ফাওয়াদ হালিম বললো, মিস্টার ফরিদ খান বললো, রোহিত বললো ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে, কি আমরা কিভাবে এটার থেকে ওভারকাম করতে পারবো।
উই শ্যাল ওভারকাম অ্যান্ড উই উইল ওভারকাম। তো আমার অনুষ্ঠানটা শেষ প্রায় করতে চলেছি, বাট বিফোর এন্ডিং দ্য প্রোগ্রাম আমি সবাইকে যেটা করি এই অনুষ্ঠানে সেটা হচ্ছে যে আমি বলি 1 2 3 উই শ্যাল ওভারকাম টুগেদার। মানে আমি 1 2 3 বলবো আর আমরা সবাই মিলে উই শ্যাল ওভারকাম বলবো, to spread the positivity in the people, among the people, and we shall overcome we shall overcome this pandemic scenario, we shall overcome this economic crisis, we shall overcome all the negativities in our life, all the boundaries in our life, and obviously we shall overcome all the problems in our life, agony যেটা আমাদের মধ্যে এক্সট্রিম পেইন, আমাদের মনের দুঃখ কষ্ট সবকিছু যেন আমরা ওভারকাম করতে পারি, একটা নতুন পৃথিবীতে যেতে পারি যেখানে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরের কাঁধে মিলতে পারি, সেটা নিয়ে উই শ্যাল ওভারকাম। তো আশা করি সবাই রেডি, ফরিদ ভাই রেডি, ফাওয়াদ ভাই রেডি, এন্ড রোহিত রেডি তো? ফরিদ ভাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ শুনছি। একদম একদম 1 2 3 we shall overcome. Overcome. We shall overcome. Yes, that is the positivity I expected from my guest. Thank you so much for joining me only at Just News Talking State with Sandeep. আমি আরেকটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই আপনাদের সকলের সামনে আসছি। ততক্ষণ স্টে টিউন ইনটু জাস্ট নিউজ, অ্যান্ড সবাই এভাবেই আমাকে ভালোবাসবেন, এভাবেই আমাকে আপনারা আপনাদের ব্লেসিংস দেবেন, আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সবাই সবাইকে নিয়ে বাঁচতে পারি। দ্যাটস দ্য অনলি থিং।